আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের আজকে আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা জানো এইচএসসি যত দিন ঘনিয়ে আসছে আমাদের কিন্তু নিজেদের পড়াশোনাটাকে অনেক স্ট্র্যাটেজিক ওয়েতে চিন্তা করা শুরু করা লাগবে। আমরা এতদিন অনেকভাবে পড়েছি, অনেক ডিটেলসে পড়েছি, অনেকের কাছে পড়েছি। আমি এটাও জানি আইসিটি অনেকের জন্য এত ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট ছিল না, কিন্তু বিগত বছরের স্ট্যাটসি যদি আমি তুলনা করি, আইসিটিতে ফেলের হার ছিল পুরো বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। তাইলে তোমরা বুঝতে পারতেছো শুধুমাত্র এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য না, পাস ফেলের ম্যাটারেও কিন্তু আইসিটির একটা বড় অবদান আছে। আজকের ক্লাসটা তোমাদের তোমরা আজকের ক্লাসটা দেখবে যে আমরা কিভাবে শেষ মুহূর্তে প্রস্তুতি করছে তোমাদেরকে একটা চ্যাপ্টার অথবা একটা চ্যাপ্টারের অংশ খুব সুন্দর করে কনসাইজ করে পড়াই দিব, যাতে তোমাদের বোর্ড পরীক্ষায় এর বাইরে থেকে কোনোভাবেই কোনো কিছু আসা সম্ভব হবে না। আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির যে প্রথম অধ্যায়টা বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত, এটার প্রত্যেকটা জিনিস ডিটেইলসে ইন ডেপথ কভার করে দিব, বেসিক থেকে শুরু করে প্র্যাকটিস এমসিকিউ করায় সবকিছু ইনশাল্লাহ কভার করে দিব। আশা করি একদম স্টার্ট থেকে শেষ পর্যন্ত সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করব। ভাইয়ার সাথে সমস্যা হলে কমেন্টে কমিউনিকেট করব, ভাইয়া তোমাদেরকে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো 6টা বাজে আমরা ক্লাসটা স্টার্ট করে ফেলবো। একটু দেখি কারা কারা আছে আমাদের সাথে। আমি দেখতে পাচ্ছি ফারিহা আছে, আমি দেখতে পাচ্ছি মাহফুজুর আছে, মিজানুর আছে, তামান্না আছে, আমি দেখতে পাচ্ছি হান্নান আছে, সাদিয়া আছে, রাইসা আছে, চৈতি আছে, শিউলি আছে। ইউটিউবে দেখতে পাচ্ছি অনেকে আছে, ফারজানা আছে, সুমাইয়া আছে, অন্তর আছে, সাকিন আছে, ইশরাত আছে। ঠিক আছে, সো তোমাদের কিন্তু ক্লাসটা একই সাথে ফেসবুকে আমাদের যে পেইড গ্রুপ এইচএসসি 26 এসএমপির যে গ্রুপটা আছে বাংলা ইংলিশ আইসিটি, সেখানে স্ট্রিম হচ্ছে, তোমাদের স্টার স্টুডেন্টসের স্ট্রিম হচ্ছে, আবার ইউটিউবে স্ট্রিম হচ্ছে, আমাদের 10MS এইচএসসি এন্ড অ্যাডমিশন সব জায়গায় কিন্তু স্ট্রিম হচ্ছে। সো সব প্ল্যাটফর্মে সবাইকে ওয়েলকাম টু দ্য ক্লাস, সবাইকে স্বাগতম। ইনশাল্লাহ আজকে ক্লাসটা করলে সবাই আমরা উপকৃত হব, এবং যেটা বললাম চ্যাপ্টার 1-এর যত ধরনের সমস্যা আছে ইনশাল্লাহ আমরা ট্রাই করব সবগুলো সলভ করার। সো তোমরা অনেকেই হয়তো বা ভাইয়ার সাথে পরিচিত না, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আমি তোমাদেরকে আমার ইন্ট্রোডাকশনটা দেই। আমার নাম হচ্ছে রৌনক ভাইয়া, তোমরা আমাকে রৌনক ভাইয়া রাখতে পারো। আমি 10 মিনিট স্কুলে আইসিটি পড়াই। আমি বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে। আমার এইচএসসি হচ্ছে 22, আমি এইচএসসি 22 ব্যাচ, আমি তোমাদের 4 বছর বড়, 4 ব্যাচ বড়। আর আমার কলেজ ছিল হচ্ছে নটরডেম কলেজ। সো নটরডেম কলেজে কারা কারা আছো আমাকে একটু কলেজে কমেন্টে তোমরা জানাও তো, আমার কলেজে কারা কারা আমার ক্লাসটা করছো। এবং আমার স্কুল ছিল হচ্ছে বিআর শাহিন কলেজ ঢাকা। সো তোমরা যদি কেউ শাহিনের থেকে থাকো, স্কুল হোক কলেজ হোক, তোমরা আমাকে কমেন্টে একটু জানাও। তোমরা আমাকে জানাও তো কে কে কোন জেলা থেকে ক্লাস করছি, এবং আজকে তোমাদের জেলায় ওয়েদারের কি অবস্থা। কিন্তু ঢাকাতে একটু আগে দেখলাম 12.7 ডিগ্রি সেলসিয়াস, সেটা অনেক ঠান্ডা, তাই না? এত ঠান্ডা কিন্তু ঢাকায় সাধারণত থাকে না। সো আজকে ইনশাল্লাহ ক্লাস করে আমরা গরম হয়ে যাব, আমরা অনেক সুন্দর করে ক্লাস নিব ইনশাল্লাহ। সো তোমাদের মজা করব, পড়বো, বাট মেইন টার্গেট কি থাকবে, এইচএসসির আগে 2 ঘন্টায় একটা চ্যাপ্টার 1 যাতে তোমাদের কমপ্লিটলি শেষ করায় বাসায় পাঠাইতে পারি, তোমরা বাসায় আসো, বাট তোমাদের ক্লাসটা শেষ করতে পারি, টার্গেট আজকে এটাই থাকবে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি শফি আছে কুমিল্লা থেকে, আমি দেখতে পাচ্ছি বখতিয়ার আছে ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ থেকে, আমি দেখতে পাচ্ছি ইউটিউবে দেখতে পাচ্ছি মামুন আছে ময়মনসিংহ থেকে, নীলফামারী থেকে আছে, কুমিল্লা থেকে আছে, নরসিংদী থেকে আছে, নোয়াখালী থেকে আছে। তার মানে বাংলাদেশের সব জায়গা থেকে ইনশাল্লাহ এই ক্লাসের স্টুডেন্ট আছে। 6:03 বাজে আই থিঙ্ক আমরা ক্লাসটা স্টার্ট করতে পারি। তোমরা কি বলো? তোমাদের যদি মনে হয় যে ক্লাসটা স্টার্ট করতে পারি, তোমরা যদি ক্লাসটা স্টার্টের জন্য রেডি হয়ে থাকো, কমেন্টে একটু রেডি লেখো তো, তাইলে আমরা ডিরেক্ট ক্লাসে ঢুকে যাব। ঠিক আছে, মানিকগঞ্জে দেখি 13 ডিগ্রি সেলসিয়াস, তাই না? উত্তরবঙ্গে অনেক ঠান্ডা পড়ে, রাইট? মৌলভীবাজারে অনেক ঠান্ডা দেখতেছি, পাবনা অনেক ঠান্ডা, ঢাকা তো অনেক ঠান্ডা। ঠিক আছে, ইউটিউব অলরেডি রেডি, ফেসবুক এখনো রেডি না। ইউটিউবে কি বেশি অ্যাটেন্টিভ স্টুডেন্টরা থাকে, নাকি ফেসবুকে ল্যাগের জন্য স্টুডেন্টরা রেডি না? দেখি ফেসবুক কখন রেডি হবে।
দেখি ফেসবুক কখন রেডি হবে। ফেসবুক এখন আমাকে বলতেছে কে কোন জেলা থেকে আছে। অলরাইট, দেখতেছি এখন সবাই রেডি, তার মানে আমরা ক্লাসে চলে যাই। সো আজকে ক্লাসে আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 1, বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। সো ক্লাসটা এভাবেই সাজানো হয়েছে, প্রথম দিকে আমি তোমাদেরকে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং বেসিক বেশ ভালো করে ঝালাই করে দিব। মানে এমন না যে তোমাদের জাস্ট মনে করাই দিব, আমি যেখানে দরকার সেখানে অনেক সুন্দর করে ঠান্ডা মাথায় তোমাদেরকে বুঝিয়েও দিব যে কিভাবে আমরা আমাদের প্রশ্নোত্তরগুলা অ্যাপ্রোচ করতে পারি। এরপর তোমাদের সাথে মিলে আমরা কিছু এমসিকিউ সলভ করব, যাতে করে তোমাদের এই চ্যাপ্টার থেকে সব ধরনের মানে সৃজনশীল প্রশ্ন লেখার কনসেপ্ট এবং এমসিকিউতে কি ধরনের প্রশ্ন আসতে পারে সবই তোমরা একটা প্রপার হলিস্টিক আইডিয়া পাও। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি হচ্ছে বিশ্বগ্রাম থেকে। বিশ্বগ্রাম অথবা গ্লোবাল ভিলেজ, তার মানেটা কি? দেখো, পুরো বিশ্বকে আমি যদি একটা গ্রামের মতন চিন্তা করি, গ্রামে কি হয় জানো? তোমরা যারা গ্রামে থাকো, যারা গ্রামের কনসেপ্ট জানো, গ্রামের একটা অনেক বড় মানে তোমার বৈশিষ্ট্য হচ্ছে যে আশেপাশে বাসার সবাই সবার খবর জানে, মানে সবাই অনেক ভালো কানেক্টেড থাকে। এখন চিন্তা করো, আমি আছি ঢাকায়, আমার কোনো একটা বন্ধু আছে আমেরিকাতে, ঠিক আছে? তাইলে তার পক্ষে সে অনেক দূরে থাকে, আমার আমার তার সাথে কিভাবে কথা বলা সম্ভব? তোমরা বলতে পারো ভাইয়া অবশ্যই ফোন দিতে পারেন, অবশ্যই ইমেইল আছে, এখন তো আরো সুবিধা আছে, আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করে ভিডিও কল দিতে পারেন, জুম আছে, টেলিকনফারেন্সিং করতে পারেন। এই যে দেখো, বাংলাদেশ থেকে আমেরিকার একটা বন্ধুর সাথে এত সুন্দর কমিউনিকেশন, এত সুন্দর যোগাযোগ রাখা, এটা এতদিন ধরে স্থায়ী হওয়া, এই জিনিসটা কিন্তু আমাদের 100 বছর 200 বছর আগেও সম্ভব ছিল না। ইনফ্যাক্ট 100 বছর আগেও মানুষ যখন টেলিফোনের লাইন দিত, দেখা যেত টেলিফোনের লাইন এত দূর যাওয়াটা অনেক ঝামেলা থাকতো। মানুষ অন্য মহাদেশে মানুষের সাথে কথা বলার জন্য চিঠি পাঠাইতো, যে চিঠিগুলো জাহাজে যাইতো। ঠিক আছে, খুবই অবাস্তব একটা চিন্তা ভাবনা যে আমরা এখন একজনকে ফোন করে বিশ্বের যে কোনো প্রান্তের কোনো একটা মানুষের সাথে কথা বলতে পারি। যেহেতু একই গ্রামের মতন, পাশাপাশি বাসার প্রতিবেশীর মতন বিশ্বের সবচেয়ে দূরের বন্ধুর সাথে তুমি কথা বলতে পারো, এই কারণে পুরো বিশ্বটাকে একটা গ্রামের মতন চিন্তা করা যায়, যেটাকে আমরা বলি হচ্ছে গ্লোবাল ভিলেজ অথবা বিশ্বগ্রাম। ঠিক আছে, বিশ্বগ্রামের প্রথম ধারণা পাওয়া যায়, এটা তোমাদের এমসিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ, বোর্ডে আসার মতন একটা প্রশ্ন। মার্শান মিকলোহানের প্রথম দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, এই বইটাতে আমরা বিশ্বগ্রামের প্রথম ধারণা পাই। তখনও কিন্তু 1962 সালেও কিন্তু বিশ্বগ্রাম চালু হয় নাই। ঠিক আছে, তখনও চালু হয় নাই। তিনি তার বই চিন্তা করতেছে যে এমন একটা যদি তোমার বিশ্ব বানাইতে পারতাম যে আমি অনেক দূরের কারোর সাথে কমিউনিকেট করতে পারতাম, তাইলে আমার জন্য খুব সুবিধা হইতো, তাই না? ওকে, সো বিশ্বগ্রামের ধারণা আমরা বুঝলাম। এখন এই পর্যন্ত তোমরা কি বুঝতে পারছো সবাই? আজকে কোন বইয়ের কোন চ্যাপ্টার পড়াচ্ছি? আজকে আইসিটি বইয়ের প্রথম অধ্যায় পড়াচ্ছি। ঠিক আছে, তোমরা কি এ পর্যন্ত বুঝতে পারছো সবাই? আশা করি সবাই বুঝতে পারছি, আশা করি সবার কাছে ক্লিয়ার বিশ্বগ্রাম জিনিসটা কি, বিশ্বগ্রামের কনসেপ্টটা কি, কে প্রথম বিশ্বগ্রাম প্রবক্তা, তাই না? সবার কাছে ক্লিয়ার? ঠিক আছে, এই যে আমাকে অনেকে বলতেছে বুঝতে পারতেছি বুঝতে পারতেছি, থ্যাংক ইউ সো মাচ। আসো আমরা সামনে আগে। আচ্ছা, এই বিশ্বগ্রামের সুবিধাটা কি? দেখো, আমি যদি বিশ্বের অনেক দূরের কোনো বন্ধুর সাথে আলাপ করতে পারি, তার মানে সেই বন্ধুর সাথে আমি ব্যবসাও করতে পারবো, ব্যবসা বাণিজ্যও করতে পারবো। আবার সেই বন্ধুটা যদি ডাক্তার হয়, অথবা মনে করো আমি ডাক্তার না, বাট মনে করো আমি ডাক্তার, তাইলে সেই বন্ধুটার চিকিৎসা আমি করে দিতে পারবো। তার মানে দেখো, বিশ্বগ্রাম সারা পৃথিবীকে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসছে। ওকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি যে কোনো সুবিধা গ্রহণ করতে পারবো। যেহেতু আমি পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারবো, তার মানে তারা আমাকে যে সুবিধাটা দিবে সবাই আমরা উপভোগ করতে পারবো। যেমন কি কম খরচে যে কোনো প্রান্তে দ্রুত যোগাযোগ করা যায়। টেলিমেডিসিন কি জিনিস? টেলিমেডিসিন হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সামনাসামনি না বসেও চিকিৎসা ব্যবস্থা। সো টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু আমরা ঘরে বসেই পৃথিবীর দক্ষ থেকে দক্ষ চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিতে পারি। আবার দেখো, আউটসোর্সিং এর মাধ্যমে ঘরে বসে বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জন আমরা করতে পারি। ঠিক আছে, সো বিশ্বগ্রামের সুবিধাগুলা, এই যে বিশ্বগ্রামের সুবিধাগুলো, এখানে আরো জিনিস আছে।
তোমার ওয়েবসাইটে বসে যে কোনো পণ্য সম্পর্কে জানা বা ক্রয় করা যায়, যেটাকে আমরা ই কমার্স অনলাইন শপিং নামে চিনি, যেমন দারাজ থেকে আমরা কিনি। সকল ধরনের ব্যবস্থাপনা খরচ কমে আসতেছে, গবেষণার জন্য যে কোনো তথ্য সহজে সংগ্রহ করা যায়, ই বুক, ভিডিও টিউটোরিয়াল, যেমন তোমরা অনলাইনে আমার ক্লাস করতেছো, তোমরা ফিজিক্যালি আমার সামনে কিন্তু নাই, এটা সম্ভব হয়েছে বিশ্বগ্রামের জন্য। তারপর দেখো ডিস্টেন্স লার্নিং, যেটা আমি তোমাদের এখন করাচ্ছি। ওকে, সো এটা হচ্ছে বিশ্বগ্রামের সুবিধা। তোমরা তো স্লাইডটা ডেফিনেটলি পেয়ে যাবা। দেখো তোমাদের জন্য 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10টা সুবিধা তোমাদেরকে লিখে আসছি। এখন ভাইয়া প্রশ্ন থাকে সৃজনশীলে এটা কিভাবে আসতে পারে? এটা সৃজনশীলের গ নাম্বারে আসতে পারে ডেফিনেটলি, খ নাম্বারেও আসতে পারে। প্রশ্নটা কিভাবে দিবে? তোমাদেরকে একটা উদ্দীপক দিবে, উদ্দীপকে তোমাদেরকে বলবে যে উদ্দীপকে যে জিনিসটার কথা বলা হয়েছে, যেটা তোমরা সংজ্ঞা থেকে নিবা কিন্তু বাই দ্য ওয়ে, এই জিনিসটার সুবিধা কি, ঠিক আছে? সো তোমাকে আমি 10টা পয়েন্ট শিখাই দিছি, তুমি যতগুলো পয়েন্ট মনে রাখতে পারবা তুমি তত বেশি নাম্বার পাবা, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন অ্যান্সার করার স্ট্র্যাটেজি হচ্ছে তোমাকে কি করতে হবে, তোমাকে অনেক বেশি পয়েন্ট ব্যবহার করতে হবে, যেখানে সম্ভব তোমাকে অনেক বেশি চিত্র আঁকতে হবে, তাহলে তোমাকে 3-এ 3 4-এ 4 কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? ওকে, আমরা আরেকটু আগে বিশ্বগ্রামের সুবিধা আমরা পাইছি, একটুখানি অসুবিধা নিয়ে আলোচনা করবো এখন, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসেরই কিন্তু অ্যাডভান্টেজ থাকে, ডিসঅ্যাডভান্টেজ থাকে। ইন্টারনেট প্রযুক্তির ফলে অনেক ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা কি হচ্ছে, বজায় থাকছে না। যেমন আমরা অনেক সময় শুনি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে, আমরা অনেক সময় শুনি ব্যাংকের ডিটেইলস লিক হয়ে যাচ্ছে, তাই না? এটা কেন হচ্ছে? কারণ এখন ধরো আমার ফেসবুক অনেকের কাছে আছে, তোমাদের ফেসবুক অনেকের কাছে আছে, বিশ্বগ্রামের ফলে এইসব কিন্তু হ্যাক হওয়া, এই যে গোপনীয়তা বজায় না রাখা, এটা কিন্তু অনেক বেশি প্রকাশ পাচ্ছে। নাম্বার 2 হচ্ছে সাইবার আক্রমণ বাড়ছে। সাইবার আক্রমণ বলতে এই যে তোমাদেরকে আমি একটা ফেসবুক একটা ছোট স্কেলে বলতেছি না, সাইবার আক্রমণটা অনেক বড় স্কেলে হয়। ধরো গুগল কোম্পানিকে আক্রমণ করা, ফেসবুক কোম্পানিকে আক্রমণ করা, তাদের কিছু গোপন তথ্য নিজের কাছে নিয়ে আনা, এটা হচ্ছে সাইবার আক্রমণ। ওকে, ডিজিটাল ডিভাইস দ্রুত বাড়ছে, এটা তো সমস্যা না ভাইয়া? সমস্যা একটা আছে। ফলে প্রযুক্তিভাবে অদক্ষ জনগণ কর্মহীন হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এটা সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এআই। এখন কিন্তু এআই এর ফলে, আমরা এআই পড়বো সামনে, ঠিক আছে, বাট তাও একটু বলি, এর ফলে কিন্তু আমাদের অনেক মানুষের চাকরি কিন্তু আস্তে আস্তে হারায় যাচ্ছে। সো এটা একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিলাম। এরপর দেখো বিশ্বায়নের অবাধ প্রতিযোগিতায় পড়ে স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক ভবিষ্যৎ অনেকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। একটু কঠিন লাগতে পারে কনসেপ্টটা, বাট চিন্তা করো, যে দেশ যত বেশি ডেভেলপ, যে দেশের যত বেশি রিসোর্স আছে, যে দেশের যত বেশি সম্পদ আছে, তারা বিশ্বগ্রামের পিছনে তত বেশি ইনভেস্ট করতে পারতেছে। তার মানে আমরা একটা কমন একটা প্রবাদ বলে থাকি না, যে যারা গরিব তারা গরিবই থাকছে, যারা ধনী তার আরো বেশি ধনী হচ্ছে। তো বিশ্বগ্রামের ফলে কিন্তু এই জিনিসটা হচ্ছে। আর আরেকটা জিনিস আমরা সবাই জানি, সহজেই গুজব, অসত্য বা মিথ্যা কথা কিন্তু সমাজে অনেক ছড়ায় পড়তেছে, ঠিক আছে? তাইলে আমাদের সৃজনশীলের জন্য গ নাম্বারের জন্য বিশ্বগ্রামের সুবিধা এবং বিশ্বগ্রামের অসুবিধা দুইটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে? গ নাম্বার প্রশ্নের জন্য বিশ্বগ্রামের সুবিধা এবং বিশ্বগ্রামের অসুবিধা থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। বুঝতে পারলে আমরা একটু সামনে আগাই, ঠিক আছে? অলরাইট, এই যে আলামিন বলতেছে যে এআই এর ভিডিও দেখে দেখে বিরক্ত হয়ে গেছি। হ্যাঁ, ডেফিনেটলি, আমি তোমাদের বললাম না শুধুমাত্র এআই এর ভিডিও না, দেখো এই যে এআই দিয়ে মিথ্যা ভিডিও বানানো হয় না, এটাও কিন্তু একটা বড় অসুবিধা, ঠিক আছে? ওকে, এখন এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ, কি কি কারণে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা হয়েছে, ঠিক আছে? এটার মধ্যে কি আছে? হার্ডওয়্যার কি জিনিস? হার্ডওয়্যার হচ্ছে যেমন কম্পিউটার, ঠিক আছে? কম্পিউটারের যে সিপিইউটা, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা হচ্ছে হার্ডওয়্যার। মোবাইলের যে সিপিইউটা, এটা হচ্ছে হার্ডওয়্যার। সফটওয়্যার, ঠিক আছে? সফটওয়্যার কি জিনিস? আমাদের ফেসবুক এরকম একটা সফটওয়্যার, ঠিক আছে? আমরা যেখানে লিখি এটা একটা সফটওয়্যার। তারপর হচ্ছে নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেক্টিভিটি, এটার মধ্যে আমাদের হচ্ছে তোমার ইন্টারনেট পড়ে। ইন্টারনেটের মধ্যে আমরা অধ্যায় 2-এ পড়বো, এখন যারা জানি না কোনো সমস্যা নেই, বাট আমরা ওয়াইফাই পড়ছি, আমরা ওয়াইম্যাক্স পড়ছি, তাই না? আমরা ব্লুটুথ পড়ছি, যদিও ব্লুটুথের মাধ্যমে আসলে এটা হয় না, বাট আমি জাস্ট এক্সাম্পল দিলাম। ওয়াইফাই, ওয়াইম্যাক্স পড়ছি, আমরা ব্রডব্যান্ড পড়ছি, তাই না? সো এই জিনিসগুলা এটার অন্তর্ভুক্ত।
ওকে, ডেফিনেটলি মানুষের সক্ষমতা। এখন তোমাকে যদি আমি বলি এই 5টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা, কেউ একটা বলতে পারবা? এই যে 5টা বলতেছি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান, এই 5টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা আমাকে বলবা? নাম্বার দিয়ে বলতে পারো অথবা তুমি আমাকে লাইনটা বলতে পারো। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য কোনটা? একটু দেখি কে বলতে পারে, সবার আগে কে বলতে পারে? দেখি সবার আগে কে বলতে পারে? নেটওয়ার্ক, রাইট? নেটওয়ার্ক, ভেরি গুড। যারা বলতেছি নেটওয়ার্ক, বিশ্বগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নেটওয়ার্ক অথবা ইন্টারনেট। ঠিক আছে, এটা আমরা অলওয়েজ মাথায় রাখবো। ইন্টারনেট আবিষ্কার না হলে বিশ্বগ্রাম কখনো কমপ্লিট হইতো না। ভেরি গুড। যারা সি বলতেছি, যারা কানেক্টিভিটি বলতেছি, যারা নেটওয়ার্ক বলতেছি, রাইট অ্যান্সারটা দিছি। অলরাইট, ওকে। সো হার্ডওয়্যারের আমি তোমাদের এক্সাম্পল দিছি, সফটওয়্যারের এক্সাম্পল দিছি, নেটওয়ার্কের এক্সাম্পল দিছি, ডেটার এক্সাম্পল দিছি, মানুষের সক্ষমতার এক্সাম্পল দিছি। ঠিক আছে, আমরা ডেটা এবং ইনফরমেশন, তথ্য এবং উপাত্ত, অনেক শব্দগুলো ব্যবহার করি। শব্দগুলো সম্পর্কে চলো একটু জেনে আসি। ঠিক আছে, ডেটা এবং ইনফরমেশন মানে কি? দেখো, কোনো বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই হলো ইনফরমেশন। ঠিক আছে, সো আমি তোমাদেরকে বুঝাই জিনিসটা কি। মনে করো এখানে একটা ডেটা আছে। কিরকম ডেটা থাকতে পারে? ধরো এখানে এখানে একটা কিছু, একজনের নাম আছে, তারপরে এখানে কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে, এখানে ধরো আরেকটা নাম আছে। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে। দেখো রনক আছে 2, 1, রাফিদ 98, 99। এটা বুঝার কোনো উপায় নাই যে এই জিনিসটা কি, কি। আমি যদি এটাকে একটু সুন্দর করে এভাবে লিখি, দেখো আমি যদি এভাবে লিখি, আমি যদি এই বাম পাশের জিনিসটাকে ওইখানে দেখো সাজায় লিখি, তোমরা দেখেই বুঝতে পারবে এটা কি হচ্ছে। রনক নামের একজন আছে যার রোল 1, সে 98 মার্কস পেয়েছে। রাফিদ নামের একজন আছে যার রোল 2, সে 99 নম্বর পেয়েছে। তার মানে এই যে দেখো, একটা অগোছালো অর্থহীন কিছু শব্দ, সংখ্যা, এগুলোকে নিয়ে যদি আমি কোনোভাবে সাজিয়ে গুছিয়ে একটা অর্থবহ কোনো কিছু প্রকাশ করতে পারি, এটাকে বলা হয় কি? ইনফরমেশন। তার মানে অগোছালো যে জিনিসটা, এটাকে আমরা কি বলি? সবাই আমাকে বলো, অ্যান্সার দাও। অগোছালো তথ্য, যেটাকে আমরা উপাত্ত বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ডেটা, এবং গোছানো তথ্য, এটাকে আমরা বলি হচ্ছে ইনফরমেশন। ঠিক আছে, আশা করি আমরা ইনফরমেশন এবং ডেটা এটা আমরা বুঝতে পারছি। ওকে, অলরাইট। ঠিক আছে, আসো আমরা একটু সামনে আসি। ডেটা এবং ইনফরমেশন সম্পর্কে আমরা মোটামুটি বুঝে ফেলছি। তোমাদের জন্য খ নাম্বারে এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য খ নাম্বারে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে মেইন যে কনসেপ্টটা, এটা আমি অলরেডি বুঝাই ফেলছি। তোমাদের সুবিধার্থে স্লাইডে সুন্দর করে টেবিল করে আমি তোমাদেরকে দিয়ে দিছি। ঠিক আছে, দেখো 1টা 2টা 3টা 4টা এখানে টেবিল আছে। ঠিক আছে, তোমাদেরকে আমি একটু বলি, সৃজনশীলে তোমার যদি আইসিটিতে খ নাম্বারের কোশ্চেন থাকে, তাইলে তোমার যদি পার্থক্য চায় 4টা পার্থক্য দিবা। প্রত্যেকটা পার্থক্যে 0.5 নাম্বার করে থাকে। এখন হইতে পারে যে এমন কিছু একটা নিচ্ছ যেটা 4টা পার্থক্য নেই, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি যতগুলো আছে ততগুলো দিবা। কিন্তু যদি 4টার বেশি পার্থক্য থাকে, অন্তত 4টা দেওয়ার চেষ্টা করো। ভাইয়ের কথা একটু শুনো, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, 4টার কম দিলে 2 দেওয়াটা একটু কষ্ট হয়ে যায়। ঠিক আছে, ওকে। আমরা চেষ্টা করব আমাদের যেটা মানে সলিড মার্কস, এটা যাতে কোনোভাবে না হারাই। মানে আলসামির জন্য বা একটু কম পড়ছি দেখে যে মার্কসটা আমি পাবোই যোগ্য, এটা যাতে না হারাই। কঠিন জিনিসে ভুল করছি, মার্কস কম পাইছি, এটা এক্সকিউজেবল। ঠিক আছে, আসো। আচ্ছা, এখন বিশ্বগ্রাম সংশ্লিষ্ট আমাদের প্রধান যে উপাদান সমূহ, তার মানে যেই সকল জিনিস বিশ্বগ্রামের ফলে
ভালো অথবা খারাপভাবে এফেক্টেড হয়েছে সেগুলো আমরা একটু দেখি। যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাংস্কৃতিক বিনিময়। ভাইয়া 11টাই কি মনে রাখা লাগবে? তোমাদের এই সামনের 5 থেকে 7 মিনিট যদি তুমি আমার দিকে একটু মনোযোগ দাও, আমার কথাটা মাথায় গেঁথে ফেলো, এই 11টা তোমার অটোমেটিক্যালি মনে থাকবে। এটা ভাইয়ার চ্যালেঞ্জ, ঠিক আছে? আমাকে 5 মিনিট মনোযোগ দাও। নাম্বার 1, যোগাযোগ। যোগাযোগ, আমি তোমাদেরকে আজকে ক্লাসটা শুরুই করছি একটা এক্সাম্পল দিয়ে। কি দিয়ে? আমি এখানে আমার আমেরিকা একটা ফ্রেন্ড আছে, তার সাথে আমি চিঠির মাধ্যমে না, কবুতর কিনে না, কবুতর কি আমেরিকা যাইতে পারবে? তোমরা একটু বলো তো। ধরো আমি এখন একটা কবুতর কিনলাম বাংলাদেশে, কবুতরটাকে উড়াই দিলাম, ও মনে হয় ঢাকার এই 12.7 ডিগ্রি সেলসিয়াসে জমে মরে যাবে, তাই না? সো কবুতরে মনে হয় না আমেরিকায় আমি কাউকে চিঠি পাঠাইতে পারবো। জাহাজে পাঠাইতে পারি, বাট টাইটানিকে পাঠাইলে ডুবে যাবে। কিন্তু মেসেঞ্জারে কল দিলে, হোয়াটসঅ্যাপে কল দিলে সম্ভবত সে ধরবে, চান্স আছে, যদি সে না ঘুমায় যায়, তাই না? সো যোগাযোগ বিশ্বগ্রামের ক্ষেত্রে সবচেয়ে বড় পজিটিভ চেঞ্জটা আসছে যোগাযোগে। আমরা খুব দ্রুত একজন একজনের সাথে যোগাযোগ করতে পারি, ঠিক আছে? ওকে, যোগাযোগ 3 প্রকার, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মৌখিক বা বাচনিক, মানে মুখে যে কথা বলতেছি, যেটা আমার শুনতেছো, ভার্বাল। একটা হচ্ছে অবাচনিক, নন ভার্বাল, যেমন আমি হাত নাড়াচ্ছি। তারপর যারা হচ্ছে তোমার, তোমরা জানো যে যারা হচ্ছে যারা হচ্ছে তোমার অডিয়ালি ইম্পেয়ার্ড, মানে যারা কানে কম শুনতে পায় বা শ্রবণ শক্তি একটু কম, তাদের জন্য কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? আমি সাইন ল্যাঙ্গুয়েজ পারলে তোমাদেরকে হয়তো একটু দেখাইতে পারতাম, বাট পারি না। সো সাইন ল্যাঙ্গুয়েজ আছে, যেটা হচ্ছে নন ভার্বাল, এবং লিখিত, রিটেন, যেটা স্লাইডে লেখা আছে, ঠিক আছে? ওকে, অল রাইট। সো এখানে এগুলো দেওয়া আছে, আমি মাত্র তোমাদের যা বললাম তোমরা সুন্দর করে পড়ে নিও। আচ্ছা, যোগাযোগের ক্ষেত্রে কয়েকটা উপাদান আছে। যোগাযোগের ক্ষেত্রে, যে এখন তোমরা বলতেছো কবুতর যাইতে পারবে না, কিভাবে যাইতে পারি এটাই শিখবো আমরা, ঠিক আছে? কবুতর ফেল করতেছে, তাই না? মনে করি আমরা এখানে একটা কবুতর আঁকি। আমার ড্রয়িং অনেক বাজে, সো তোমরা জাজ করো না। আমি জানি না এটা কি কবুতর হচ্ছে, আমি জানি না এটা কি উট আঁকতেছি, যাই হোক, হোয়াট এভার, এটা কি মুরগি হয়েছে, হোয়াট এভার, প্যারা নেই। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, কবুতর মরে গেছে, সমস্যা নাই, কিন্তু কিসের মাধ্যমে যোগাযোগ করতে পারবো এগুলো আমরা একটু দেখি। নাম্বার 1, ইমেইল, ঠিক আছে? আমাদের যত অফিসিয়াল কমিউনিকেশন হয় সব ইমেইলের মাধ্যমে হয়। নাম্বার 2, আচ্ছা ইমেইলে আসি আমরা, ইমেল কেমনে কাজ করে এগুলো আছে, ইমেলের সুবিধা অসুবিধা পড়ি না, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? নাম্বার 2, টেলিকনফারেন্সিং। আমরা জুমের মাধ্যমে যেটা করি এটা টেলিকনফারেন্সিং, ঠিক আছে? বাট সাধারণত টেলিকনফারেন্সিং বলতে আমরা শুধুমাত্র অডিও বুঝাই। সাধারণত টেলিকনফারেন্সিং বলতে আমরা অডিও বুঝাই, ভিডিওর জন্য আমরা ভিডিও কনফারেন্সিং বুঝাই। ওকে, টেলিকনফারেন্সিং গেল, এই যে মাত্র বললাম না, ভিডিওর জন্য ভিডিও কনফারেন্সিং। ওকে, কর্মসংস্থানে কিভাবে কাজ করে, আমি একটু আগে বললাম না আউটসোর্সিং। আউটসোর্সিং কি? তুমি ঘরে বসেই, মানে ওয়ার্ক ফ্রম হোম যেটাকে বলে, তুমি ঘরে বসে বৈদেশিক মুদ্রা ইনকাম করতে পারতেছো, বিদেশের কোনো কোম্পানির সাথে অনলাইনে কাজ করতে পারতেছো, সেভাবে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে তোমার শিক্ষা। শিক্ষা তো আর কিছু বলার আছে? তোমরা আমার ক্লাস করতেছো না তোমাদের ঘরে বসে, ঠান্ডা না লাগায়। আমার যদিও ঠান্ডায় স্টুডিওতে আসতে হয়েছে, বাট যাই হোক, স্টুডিওর মধ্যে গরম আছে, ঠিক আছে? পাঠদান পদ্ধতি এগুলো আমরা পড়ছি, ডিস্টেন্স লার্নিং মাত্র পড়লাম। রোগ নির্ণয় আমরা একটু আগে টেলিমেডিসিন পড়লাম, হচ্ছে টেলিমেডিসিন। ঠিক আছে? এরপর ইলেকট্রনিক হেলথ রেকর্ড টেলিমেডিসিনের মধ্যেই পড়ে। অফিস কিভাবে, অফিসে আমরা এখন হচ্ছে দেখা যায় অনলাইনে অনেক ধরনের অফিস করা যায়, ঠিক আছে? অনেকে বলতেছে উট পাখি হয়েছে, না এত খারাপ পাখি নেই, ম্যাক্সিমাম মুরগি, ঠিক আছে? ম্যাক্সিমাম মুরগি, হাঁস মুরগি এখানে থাকবে, উট পাখিতে যাও না। আচ্ছা, এই পর্যন্ত আমি আলাদা করে পড়াইলাম, অফিস পর্যন্ত আমি আলাদা করে পড়াইলাম। সো আমি তোমাদের কাছ থেকে 5 মিনিট সময় চাইছি মনোযোগ ধরে রাখার জন্য। যারা ধরে রাখতে পারছি, আশা করি আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস এক্সাম্পল দিয়ে পড়াইছি। সো আমরা নামগুলা ভুলবো না। আমাদের যদি প্রত্যেকটা সম্পর্কে একটু কথা লিখতে বলে, আশা করি আমরা সেগুলো পারবো, ঠিক আছে? পারবো না? আচ্ছা, জিয়াদুল একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করছে, না তোমাদের সিলেবাসে ক্রায়োসার্জারি নাই। সো তোমাদের আজকের ক্লাসেও আমি ক্রায়োসার্জারি আলাদা করে কভার করব না,
ঠিক আছে। বাট তোমাদের যদি ক্রায়োসার্জারি নিয়ে কোনো সমস্যা থাকে, তোমরা কিন্তু জানো যে তোমাদের আমাদের যে মানে পেইড গ্রুপটা আছে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে যারা এনরোল আছি তারা তো জানি, যারা অন্য জায়গা থেকে করছি আমরা কিন্তু তোমার মানে এটা কিন্তু আমরা আস্তে আস্তে পেইড গ্রুপের দিকে শিফট করব, ক্লাসগুলো কিন্তু ফ্রি থাকবে না, ঠিক আছে। সো ওইখানে আমাদের একটা আলাদা কমিউনিটি আছে, তোমাদের যত সমস্যা যত ধরনের সমস্যা আমরা কি করি, আমরা সেখানে একটা পেইড গ্রুপের মধ্যে সবাই পোস্ট করি, ওই পোস্টের নিচে কমেন্টে আমরা টিচাররা কিন্তু অ্যান্সার দিয়ে দিই, ঠিক আছে। সো এখনো যারা কোর্সে ভর্তি হও নাই, তোমরা কোর্সে ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের আমি পার্সোনালি হেল্প করতে পারবো, বুঝতে পারছো। সো এটাই বলতেছিলাম, ক্রায়োসার্জারি নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা গ্রুপের মধ্যে বলো, পেইড গ্রুপে বইলো, বাট ক্রায়োসার্জারি আমাদের সিলেবাসে নেই। ওকে, সো সবাই মোটামুটি বুঝতে পারছি, ভেরি গুড। আমরা একটু আগাই, কেন আমি বাসস্থানটাকে আলাদা করে রাখছি জানো? আমরা এই বাসস্থানের সাথে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট পড়ব, একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট পড়ব, এটাকে বলা হয় ইন্টারনেট অফ থিংস, অথবা আমরা বাংলায় এভাবে লিখি ইন্টারনেট অফ থিংস। এটাকে শর্ট ফর্মে লেখা হয় হচ্ছে IoT। এই শব্দটা আমরা বইয়ে কারা কারা দেখছি, দেখার পর একদম কান্নাকাটি করার উপক্রম যে ভাইয়া এটা কি জিনিস। মানে অনেক কিছু আমি জানি তোমাদের একটু টাফ লাগতে পারে, রোবোটিক্স টাফ লাগতে পারে, আমরা সামনে আসবো, বায়োমেট্রিক্স টাফ লাগতে পারে, বায়োইনফরমেটিক্স টাফ লাগতে পারে, বাট বুঝা যায় কি হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিন নিয়ে কাজ করতেছি, বায়োমেট্রিক্স বায়ো কিছু একটা নিয়ে কাজ করতেছি, ইন্টারনেট অফ থিংস নিয়ে কার কার একদম মাথা টাথা আউট হয়ে যায়, মাথা ঘুরে যায়, আমাকে একটু বলবা, আমাকে বলবা? ঠিক আছে, আইওটি নিয়ে প্যারা খায় না সবাই। এই যে রিহান বলতেছে আমাদের এক্সামে আসছে, ঠিক আছে, ওকে। এর জন্য আমি আইওটি নিয়ে একটু আলাদা করে ডিসকাস করব, ওকে। তোমাদের কনসেপশনটা আমি জানি বেশিরভাগ এখানে একটু প্যারা খেয়ে যায়, সো ট্রাই করবো প্যারাটা না খাওয়ানো, ঠিক আছে। সো মানুষের জন্য দেখো ইন্টারনেট অফ থিংস, তার মানে জিনিসের জন্য ইন্টারনেট। আচ্ছা, মানুষের জন্য ইন্টারনেট কিভাবে হেল্প করে? মনে করো আমি এখন ক্লাস নিচ্ছি, এই এক্সাম্পলটাতেই থাকি, তোমার ইন্টারনেট আছে দেখে তুমি ক্লাস করতে পারতেছো, আমার ইন্টারনেট আছে দেখে আমি তোমাকে মানে আমার তোমাকে বাসায় গিয়ে পড়ানো লাগছে না, আমি স্টুডিও থেকে ইন্টারনেটের মাধ্যমে তোমার কাছে পৌঁছে যাইতে পারতেছি। এটা কি? এটা মানুষের জন্য ইম্পর্টেন্ট, মানুষের জন্য ইন্টারনেট, তাই না? সরি, ইন্টারনেট। আচ্ছা, ইন্টারনেট অফ থিংস মানে হচ্ছে জিনিসের জন্য ইন্টারনেট। ভাইয়া কি টাইপের জিনিস, এটা আমরা একটু বুঝি, ঠিক আছে। মনে করো এটা একটা দরজা, আমি অ্যাটলিস্ট দরজা সুন্দর রাখতে পারবো, এটুকু কনফিডেন্স রাখো। মনে করো এটা একটা দরজা, ঠিক আছে। এই দরজাটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলে, এই দরজাটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলে, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে আমি, মনে করো এটা হচ্ছে আমি, একটা হ্যাংম্যান, ঠিক আছে। হ্যাংম্যান স্টিকম্যান হয়েছে, হ্যাংম্যান তো না, এটা একটা স্টিকম্যান হয়েছে। মনে করো এটা হচ্ছে তোমাদের সবার প্রিয় রনক ভাইয়া, ওকে। আচ্ছা, এখন মনে করো আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজাটা খুলবে, আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজাটা খুলবে, তাই না? সো এখানে একটা চোর চলে আসছে, এখানে একটা চোর চলে আসছে, চোরকে আমরা লাল কালি দিয়ে দেখাই। এখানে একটা চোর এসে আমার বাসায় ঢুকতে যাচ্ছে, একটা চোর এসে আমার বাসায় ঢুকতে যাচ্ছে, ঠিক আছে। আমার এখানে একটা অ্যালার্ট সিস্টেম আছে যে ফিঙ্গারপ্রিন্ট অন্য কিছু হইলে সে ঢুকতে দিবে না। আচ্ছা, ঢুকতে না দিল, কিন্তু আমার এই অ্যালার্ট সিস্টেমটা কি করে জানো? আমার হাতে একটা ফোন আছে, আমার হাতে একটা স্মার্টফোন আছে, এই অ্যালার্ট সিস্টেমটা এই যে এখানে একটা চোর ঢুকতে যাচ্ছে, এটা আমার ফোনে একটা মেসেজ আকারে পাঠিয়ে দিবে। একটা চোর ঢুকতে চাচ্ছে, এটা আমার ফোনে একটা মেসেজ আকারে পাঠিয়ে দিবে। ওকে, এই যে দরজাটা, সেই দরজাটা কিভাবে পাঠাবে? তার নিজের কি ক্ষমতা আছে যে সে আমাকে মেসেজ পাঠাইতে পারবে, তাই না? তার নিজের তো এরকম কোনো ক্ষমতা নেই। তার মানে আমার দরজাটাকে কি দিতে হবে? দরজাটার সাথে ইন্টারনেট কানেক্ট করে দিতে হবে, দরজাটার সাথে ইন্টারনেট কানেক্ট করে দিতে হবে। করে দেওয়ার ফলে দরজাটা তার কাজ করতে পারবে, দরজাটা নিজে নিজে আমাকে অ্যালার্ট করতে পারবে, ওকে। একইভাবে ধরো আমার একটা স্মার্ট হোম আছে, স্মার্ট হোমের কনসেপ্টটাতে আমি সামনে আসবো, যেখানে আমার এসি, আমার লাইট, আমার ফ্যান সব কিছুই নিজে নিজে অন হয়ে যায় বা অফ হয়ে যায়।
ও যখন দেখে মানুষ আছে ঘরের মধ্যে, রুমের মধ্যে মানুষ আছে, লাইট অন হয়ে যায় সেন্সর দিয়ে, ঠিক আছে। এই যে নিজেদের মধ্যে বোঝাপড়া করার জন্য তাদের কোনো একটা যোগাযোগ মাধ্যম লাগে না, এই যোগাযোগ মাধ্যমটা হচ্ছে ইন্টারনেট। তার মানে যখন আমি কোনো একটা যন্ত্রকে ইন্টারনেট দেই এবং সে নিজে নিজে কাজ করতে পারে, সে নিজে নিজে কাজ করে একটা সিস্টেম তৈরি করতে পারে, এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনেট অফ থিংস, ঠিক আছে। ফোন যদি চুরি হয়ে যায় তাইলে আর কি, ফোন চুরি হয়ে গেলে তাইলে আর কি, তাই না? এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনেট অফ থিংস। আশা করি আমরা এখন ইন্টারনেট অফ থিংস বুঝতে পারছি। সোজা ভাষায় বললে জিনিসের জন্য ইন্টারনেট, এটাকে আমরা বলি ইন্টারনেট অফ থিংস, ঠিক আছে। আসো, ওকে। স্মার্ট হোম কি জিনিস? স্মার্ট হোম এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোল বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে যে কোনো স্থান থেকে আমার সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, বিনোদন সিস্টেম সবকিছু আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এ পর্যন্ত গেছে বাসস্থান পড়ছি, ব্যবসা বাণিজ্য বুঝতে পারতেছো, ই কমার্স, অনলাইন ব্যবসা, এইসব, তাই না? ওকে, ম্যাস মিডিয়াও বুঝতে পারতেছো, বিনোদন অফকোর্স সামাজিক মিডিয়া, আমাদের ফেসবুক আছে, আমাদের ইউটিউব আছে, এগুলো আমাদেরকে এন্টারটেইনমেন্ট দেয়। সো এই পর্যন্ত আই থিঙ্ক আমরা একটু আস্তে আস্তে স্কিপ করতে পারি, ঠিক আছে। সো আমরা বিশ্বগ্রামের কনসেপ্টটা মোটামুটি শেষ করে ফেলছি। তোমাদেরকে আমি ফার্স্ট একটা ক্লাস ছিল তোমাদের সাজেশন ক্লাসে আমি তোমাদের দেখাইছি যে চ্যাপ্টার 1 থেকে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে বিশ্বগ্রাম থেকে সি এবং ডির জন্য প্রশ্ন আসে এবং এ বির জন্য প্রশ্ন আসবে, ঠিক আছে। সো আমাদের কিন্তু এই পার্টটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবো। বিশ্বগ্রাম আমরা একটু হইলেও রিডিং পড়ে যাবো। আসলে আমরা সামনের টপিকে আগে, সামনের টপিকটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি, ভিআর। কি? ভার্চুয়াল রিয়ালিটি অথবা ভিআর। ওকে, যারা জানি না ভিআর জিনিসটা কি, নাম থেকে একটু বোঝার চেষ্টা করো তো। ভার্চুয়াল মানে কি? মানে আমরা ভার্চুয়াল শব্দটাকে কিসের সাথে ব্যবহার করি? অনলাইনের সাথে, তাই না? মানে অনলাইন, অবাস্তব, কাল্পনিক, ভার্চুয়াল, তাই না? ওকে, নাম্বার 2, কে জানি বলছে সব বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হতো। আমরা আজকে সব বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা বিষয়ের সৃজনশীলে কি আসতে পারে এটা নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা বিষয়ের এমসিকিউ এ কি আসতে পারবে এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। সো যারা চিন্তা করতেছি আরো 1.5 ঘন্টা আছে ক্লাসের, মনোযোগ দিয়ে ক্লাস করো, ইনশাল্লাহ তোমাদের এই ক্লাসে চ্যাপ্টার 1 এর সবকিছু আমি গুছিয়ে দিব, সবকিছু গুছিয়ে দিব। ওকে, ভার্চুয়াল রিয়ালিটি, ভিআর জিনিসটা কি? যেটা বলতেছিলাম, ভার্চুয়াল মানে হচ্ছে অনলাইন, অবাস্তব, কাল্পনিক। রিয়েলিটি মানে কি? সত্য। ভাইয়া দুইটা শব্দ একসাথে কেমনে আসে? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন এক ধরনের পরিবেশ, যে তুমি কোনো কিছু একটা আসলে করতেছো না, কিন্তু তোমার ফিল হচ্ছে তুমি করতেছো। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে, আমরা বলি এটাকে কাল্পনিক বাস্তবতা। জিনিসটা বাস্তব না, কিন্তু তুমি ফিল করতেছো যে জিনিসটা বাস্তব, ঠিক আছে। আমরা এই ছবিটা, এই সংজ্ঞা টঙ্গা পড়ার আগে 5টা সেন্স নিয়ে কাজ করব, ঠিক আছে। আমাদের 5টা সেন্স আছে। একটা হচ্ছে দেখা, একটা হচ্ছে শোনা, এটা হচ্ছে বলা, এটা হচ্ছে স্পর্শ, আরেকটা কি? দেখা, শোনা, বলা, স্পর্শ, আরেকটা কি বলো তো? 5 নাম্বারটা বলো তো, 5 সেন্সে 5th সেন্সটা বলো তো। বলো দেখি কোনটা স্কিপ করছি, কে বলতে পারবা? কোনটা স্কিপ করছি কে বলতে পারবা? বলো দেখি। ওকে, এটা হচ্ছে স্মেল, গন্ধ শোকা। আচ্ছা, তার মানে ধরো তুমি একটা জায়গায় আছো, অনুভূতি, কে জানি বলছে অনুভূতি না, অনুভূতি ফিলিং এটা আমাদের সেন্স না, অনুভূতি ফিলিং এটা আমাদের ইমাজিনেশন এখানে, ঠিক আছে। এগুলা সব সায়েন্স আজকে পড়াবো না, ঠিক আছে, বাট রিফ্লেক্স অ্যাকশন বলতে একটা জিনিস আছে, এই 5টা দিয়ে রিফ্লেক্স অ্যাকশন সম্ভব দেখে এটাকে সেন্স বলা হয়, ঠিক আছে। ওকে, অলরাইট। সো আচ্ছা, এ পর্যন্ত আমরা আসছি। এখন দেখো, আমি যদি কোনোভাবে এই যে দেখা, শোনা, বলা, স্পর্শ, গন্ধ এগুলোকে কোনোভাবে বাস্তবের মতো নিয়ে যেতে পারি, তোমার কাছে মনে হবে যে তুমি একটা জিনিস করতেছো, তোমার আসলে কিন্তু ওই জিনিসটা করার কথা না। এর জন্য দেখো, ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম, যাতে মডেলিং ও অনুকরণ বিদ্যার মাধ্যমে বা সিমুলেশনের মাধ্যমে মানুষ
কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। যাদের বাংলাটা পড়তে গিয়ে দাঁত ভেঙে গেছে, ইজি ভাবে বলি, এই যে 5টা সেন্স নিয়ে আমরা আলোচনা করছি, ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন একটা পরিবেশ যার মাধ্যমে আমি এই 5টা সেন্সকে কোনো না কোনো ভাবে ম্যানিপুলেট করে যেটা করতে পারি সেটা হচ্ছে একটা মানে তোমার কাল্পনিক বাস্তবতায় রূপ নিতে পারি। এটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, সো ভার্চুয়াল রিয়েলিটির জন্য আমাদের কি কি লাগে? আমাদের একটা হেডসেট লাগে, এরকম একটা বড় সড়ো হেডসেট যেটা আমাদের দেখা এবং শোনাকে ইম্প্যাক্ট করতে পারে। আমাদের একটা হেড মাউন্টেড ডিসপ্লে লাগতে পারে, সেম দেখা এবং শোনা এবং অনেক সময় স্মেলকে ম্যানিপুলেট করার জন্য। গ্লাভস লাগে সেন্সর হিসাবে, একটা স্যুট লাগে, বডি স্যুট লাগে সেন্সর এবং টাচ হিসাবে। ওকে, এইসব পরিধান করার মাধ্যমে আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে ঢুকতে পারি। ওকে, তাহলে ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? আমাকে একটু বলো তো, ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? বলো তো, জিনিসটা ক্লিয়ার? এরপর আমরা দেখবো যে ভার্চুয়াল রিয়েলিটি কাজ কি, এগুলো বেশ গুরুত্বপূর্ণ। ডেফিনেশনটা ক্লিয়ার হলে মনে রাখতে সুবিধা হয়, এর জন্য আমি একটু সময় নিয়ে সংখ্যাগুলো পড়াচ্ছি। ঠিক আছে, অল রাইট, সবাই বলতেছে ক্লিয়ার। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি উপাদান সমূহ বেশ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের জন্য কি কি? হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লাভ অথবা শুধু গ্লাভস, শুধু গ্লাভসও হয়, ঠিক আছে, বডি স্যুট, উচ্চমানের অডিও ব্যবস্থা, এটা হেড মাউন্টেড ডিসপ্লেতে চলে যায়, রিয়েলিটি ইঞ্জিন, বিভিন্ন ধরনের সেন্সর, বিভিন্ন সিমুলেশন মডেলিং। ঠিক আছে, এই উপাদানগুলোর এক বা একাধিক ব্যবহারের মাধ্যমে যদি আমি তার প্রয়োজন অনুযায়ী ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করতে পারবো। ঠিক আছে, ওকে, এখন এই পোর্শনটা ভার্চুয়াল রিয়েলিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। ওকে, এতক্ষণ যা পড়াইছি এটা তোমাদেরকে কেন এতক্ষণ ধরে পড়াইছি, কারণ উদ্দীপকে তোমাকে অনেক কিছু দেওয়া থাকবে যেটা ভার্চুয়াল রিয়েলিটিকে ইঙ্গিত করবে। তোমাকে প্রশ্নে বলবে না ভার্চুয়াল রিয়েলিটি কি, ক নাম্বার বাদে তোমাকে বলবে না। ঠিক আছে, ক নাম্বারের জন্য সংজ্ঞা পড়লাম, কিন্তু আমি তোমাকে বুঝাচ্ছি প্রত্যেকটা জিনিস এই কারণে যাতে তুমি উদ্দীপক থেকে প্রশ্ন বের করে আনতে পারো। তোমাকে বলবে ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে কাজে লাগে, এই পার্টটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নাম্বার 1, শিক্ষা ও গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা ত্রিমাত্রিক 3D লাইক থার্ড ডাইমেনশন 3D পিকচারের মাধ্যমে ক্লাস নিতে পারি, ক্লাস নেওয়াইতে পারি। অফকোর্স আমরা এখনো পারি না, হয়তো বা ভবিষ্যতে পারবো। এটার মাধ্যমে যেটা হয় আমাদের অনেক সুন্দর করে অনেক ছবি চিত্র, বায়োলজি ছবি চিত্র টাইপ থাকে না, এগুলো আমরা খুব সুন্দর করে বুঝতে পারি। ঠিক আছে, নাম্বার 2, চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে কাজ করে? মূলত ডাক্তারদের ট্রেনিং দেওয়ার কারণে। একটা জিনিস চিন্তা করো, একটা কঠিন অপারেশন আছে, এই অপারেশনটা যদি একটা মানুষের উপর করি প্র্যাকটিস করানোর জন্য, মানুষটা কিন্তু মারাও যেতে পারে, বাট এই অপারেশনটা যদি আমি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করি তাহলে কিন্তু আমার এই রিস্কটা থাকে না। ওকে, তারপর যানবাহন চালানো ও প্রশিক্ষণে স্পেশালি ফ্লাইট সিমুলেটর, যারা প্লেন চালানো শিখে তারা কিন্তু শুরুতে কখনো অ্যাকচুয়াল প্লেন নিয়ে যায় না, কারণ তুমি যদি নাই জানো প্লেন কেমনে চালায়, একটা মোটরসাইকেল একটা গাড়ি তুমি চালাচ্ছ, ট্রেনার আছে থামাইতে পারবে, প্লেন থামাবে কেমনে? প্লেন তো টেক অফ করে, আকাশে থামায় কই যাবে, তাই না? সো যারা প্লেন চালানো শিখে ওদেরকে প্রথমে ভিআর গ্লাস দিয়ে এরকম ইঞ্জিন দিয়ে তাদেরকে আগে ভার্চুয়ালি চালানো শেখায়, তারপর প্লেনে ওঠে। ঠিক আছে, সশস্ত্র বাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ, আমি তোমাদের মাত্র তোমার হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে যে উদাহরণটা দিলাম একই জিনিস, যদি আমি সশস্ত্র বাহিনীর যে মহড়াগুলো থাকে এটা রিয়েল লাইফে বেশি করি, আমার খরচ বেশি পড়ে, আমার জীবনের ঝুঁকি বেশি থাকে, বাট এটা ভিআর এর মাধ্যমে করা যায়। ঠিক আছে, গাড়ি চালানো শেখা যায়, ওটা যেন কি, ওটাকে বলা হয় আমি ভুলে গেছি, দাঁড়াও, মানে যে তোমার স্টিয়ারিং হুইল থাকে, আমি ওটার অ্যাকচুয়াল নামটা ভুলে গেছি, বাট স্টিয়ারিং হুইল চিন্তা করতে পারো। ব্যবসা বাণিজ্যে কোন একটা এনভায়রনমেন্ট ভার্চুয়াল ট্যুর, নতুন কর্মচারীদের প্রশিক্ষণ, কোনো প্রোডাক্টের প্রদর্শন, এসব আমরা ভিআর ইউজ করতে পারি। মহাশূন্য অভিযানে একইভাবে পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম এবং ট্রেনিং এর মাধ্যমে আমরা ভিআর ইউজ করতে পারি। ভিআর গেমস আছে, তোমার প্রকৌশল ও নগর উন্নয়নে আমরা ভিআর ইউজ করতে পারি একইভাবে। ঠিক আছে, ওকে, শিল্প কারখানা, বিনোদন ও মিডিয়া ক্ষেত্র এবং মিউজিয়ামে
আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি। তো আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম অবশ্যই তোমাদের স্লাইডে আছে, অবশ্যই বাসায় গিয়ে একবার দেখে নিবা। বাট আশা করি তোমরা বুঝতে পারতেছো আমরা কোন কোন জায়গায় আমাদের সময় বাঁচানোর জন্য, আমাদের অর্থ বাঁচানোর জন্য, আমাদের জীবনের ঝুঁকি কমানোর জন্য আমরা ভার্চুয়াল রিয়ালিটি সাধারণত ব্যবহার করে থাকি। ঠিক আছে, এআই দিয়ে গাড়ি চালাইতে হয়তো বা পারবা, কে জানি বলছে, জুনায়েদ বলছে এআই দিয়ে হয়তো বা গাড়ি চালাইতে পারবা, বাট অ্যাটলিস্ট ভিআর দিয়ে গাড়ি চালানো তুমি শিখতে পারবা কোনো রিস্ক ছাড়া। আসো, ভার্চুয়াল রিয়েলিটির আমরা কিছু নেতিবাচক প্রভাব অথবা ডিসঅ্যাডভান্টেজ দেখি। ঠিক আছে, এতক্ষণ তো সব ভালো জিনিস দেখলাম, একটু খারাপ জিনিস দেখি, ওকে ব্যালেন্স করি। বর্তমান সমাজে মনুষ্যত্বহীনতা ভার্চুয়াল রিয়েলিটির একটা খুব বড় উদাহরণ। কেন? তোমরা নিশ্চয়ই, আমি জানি ইউটিউবে দেখছো নাকি, তোমরা ইউটিউবে দেখো, ঠিক আছে, ফানি ভিআর ফেস এই টাইপের জিনিসপাতি দেখো। তোমরা নিশ্চয়ই দেখছো যে অনেকে ভিআর ইউজ করে মানে অনেক অ্যাক্সিডেন্ট করে। ধরো আমি কানে চোখে এরকম দিয়ে রাখলাম, বাট আমার সামনে কিছু একটা হচ্ছে, অনেক সিরিয়াস কিছু একটা, ধরো বাসায় আগুন লেগে গেছে, কিন্তু আমি কোনো টের পাচ্ছি না, কারণ আমি একটা কি বলে তোমার ভার্চুয়াল রিয়েলিটিতে আমি একটা কাল্পনিক বাস্তবতায় চলে গেছি, আমি ওইখানে আছি, কাল্পনিক বাস্তবতায় আছি, রিয়েল বাস্তবতায় নেই। এটা ভার্চুয়াল রিয়েলিটির সবচেয়ে বড় একটা নেতিবাচক প্রভাব। এই যে কল্পনা রাজ্যে বিচরণ, তার মানে আমরা অনেক বেশি কল্পনা করি, বাট রিয়েল লাইফে প্র্যাকটিক্যাল থাকি না। ডিজিটাল ডিভাইডেশন তৈরি, এটা একটা এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ব্যয়সাধ্য, তাই অনেকে এটা অ্যাফোর্ড করতে পারে না। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে মোটামুটি যা আলোচনা করা দরকার ছিল। সিকিউ এর জন্য বলো, এমসিকিউর জন্য বলো, আমরা শেষ করে ফেলছি। ওকে, তাহলে ভার্চুয়াল রিয়েলিটি এটা, এই টপিকটাতে কারো কি কোনো সমস্যা আছে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ভার্চুয়াল রিয়েলিটি এই পার্টটাতে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ক্লাসের স্লাইডগুলো এখনই পাবো না, ক্লাস শেষ হওয়ার পরে আমরা ক্লাসের স্লাইডগুলো পেয়ে যাব। ঠিক আছে, তোমাদের ক্লাসের স্লাইডগুলো তোমরা রিসোর্সে পেয়ে যাবা ক্লাসটা শেষ হওয়ার পরে। ওকে, অলরাইট। ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আশা করি নাই, আশা করি বুঝতে পারছি। ওকে, আই থিঙ্ক সবাই বুঝতে পারতেছি। ইউটিউব বলতেছে নাই, ফেসবুক বলতেছে নাই, ভেরি গুড। আসো তাহলে আমরা নতুন একটা জিনিস নিয়ে আলোচনা করি, যেটা আমরা সবাই জানি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এআই, তাই না? এআই জিনিসটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা, নামটা শুনে বোঝা যাচ্ছে এখানে বুদ্ধির কিছু একটা খেলা আছে, কিন্তু জিনিসটা ন্যাচারাল না। মানে যেমন আমাকে যদি তুমি একটা প্রশ্ন করো, আমি ইনশাল্লাহ প্রশ্নটার উত্তর হয় দিতে পারবো, না হয় দিতে পারবো না, দুইটার একটা। আমি হয় জানি, না হয় জানি না। কিন্তু তোমার প্রশ্নটা শোনার পর প্রশ্নটা আমার চিন্তা করতে হবে না, চিন্তা ভাবনা কই হয়? ব্রেনে হয়, এখানে হয়, রাইট? চিন্তা ভাবনা এখানে হয়। এই চিন্তা ভাবনাটা আমি না করে যদি অন্য কোনো কম্পিউটার ডিভাইস দিয়ে করে, এটাকে আমরা বলি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা। সো কম্পিউটারকে দিয়ে মানুষের মতন বুদ্ধিমত্তা দেওয়া বা চিন্তা করানো বা বিশ্লেষণ করানোকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বিপুল পরিমাণ ডেটা আমরা কি করতে পারি? প্রক্রিয়াকরণ করতে পারি। প্রক্রিয়াকরণ কি টাইপের প্রক্রিয়াকরণ করে? আমরা মূলত বিশ্লেষণ করি। ঠিক আছে, ওকে। সো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু কাজ দেখব। তার আগে দেখো রোবটের এখানে কিছু চেহারা আছে, রোবট দেখতে কিরকম। ওকে, এখন আচ্ছা এটাতে একটু পরে আসি, আমরা রোবটটাতে একটু পরে আসি। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেটা বলতেছিলাম, এটা আমাদের কিভাবে তাহলে হেল্প করে? জিনিসটা ভালো, খারাপ না। জিনিসটা কেন খারাপ না জানো? কারণ আমি মাত্র বললাম না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা কৃত্রিমভাবে চিন্তা করতে পারি। ধরো আমি তো মানুষ একটা, আমাকে তোমরা 100টা প্রশ্ন করতেছো। তোমরা কি জানো যে 10 মিনিট স্কুলে আমাদের নতুন একটা এআই ডাউট সলভার আছে, 1010, নাম শুনছো? সো আমাদের যারা অ্যাপে ক্লাস করে, ঠিক আছে, তারা কিন্তু এক ধরনের এআই অ্যাসিস্ট্যান্স পায়। মানে ভাইয়াকে প্রশ্ন করলে তোমরা কনকারেন্টলি হয়তো বা অনেকে দেখতেছো ক্লাসগুলো, তাই না? সো আমার পক্ষে কিন্তু সবাইকে অ্যান্সার দেওয়াটা একটু কষ্ট হয়ে যেতে পারে, আমি হয়তো বা সবার কমেন্ট পড়তে পারতেছিও না। বাট ধরো আমি কয়েকটা এআই রাখলাম, কৃত্রিম বুদ্ধিমত্তা রাখলাম, যারা আমার মতোই চিন্তা করে তোমাদেরকে উত্তরগুলো দিল, তাহলে জিনিসটা কেমন হইতো? সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের একটা ভালো দিক হচ্ছে মানুষের কাজের চাপ অনেক কমে দিতে পারে, অনেক মানুষের কাজ সে একসাথে করতে পারে। ঠিক আছে, ওকে। এখন আমরা একটু রোবটস নিয়ে কথা বলি। আমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কথা বলছি, আমরা এখন একটু রোবট নিয়ে কথা বলি। রোবট জিনিসটা কি? আমাদের দুইটা সংজ্ঞা আছে, একটু মাথায় রাখবো। আমাদের বইয়ে দুইটা সংজ্ঞা আছে, একটা হচ্ছে রোবট,
এই দুটো আমরা গুলাই ফেলবো না। একটা হচ্ছে রোবোটিক্স, আমাদের বইয়ে দুইটা সংজ্ঞা আছে, একটা হচ্ছে রোবট, একটা হচ্ছে রোবোটিক্স। ঠিক আছে, রোবট জিনিসটা কি? রোবট জিনিসটা হচ্ছে কোনো যন্ত্র যেটা মানুষের কাজ কমায় দিতে পারে, মানুষকে সাহায্য করতে পারে, তাকে আমরা বলি হচ্ছে রোবট। আরেকবার বলো, যে যন্ত্রগুলো মানুষের কাজ কমায়, মানুষকে সাহায্য করতে পারে, তাকে আমরা বলি হচ্ছে রোবট। রোবোটিক্স কি জিনিস? রোবোটিক্স হচ্ছে যেই মানে স্টাডি অফ সায়েন্স, যে শাস্ত্রে যেইখানে রোবট সম্পর্কিত জিনিসপাতি শিখানো হয় তাকে রোবোটিক্স বলে। বুঝতে পারছো? সো কখনো আমরা রোবট এবং রোবোটিক্স কি করব না, রোবট এবং রোবোটিক্স মিলাই ফেলবো না, মাথায় রাখবো। ওকে, তাহলে রোবট দেখতে কিরকম? রোবটের কয়েকটা জিনিস থাকে, ঠিক আছে? যেমন একটা হচ্ছে রোবটের একটা বাহু থাকে, রোবোটিক বাহু, বা আমরা এটাকে বলি রোবোটিক আর্ম। ঠিক আছে, তারপরে আমাদের রোবটের মধ্যে আরো কিছু জিনিস থাকে, যেমন রোবটের মধ্যে আমাদের থাকে হচ্ছে এই যে দেখো, প্রোগ্রামকৃত মস্তিষ্ক অথবা প্রসেসর, তার মানে রোবট কিন্তু চিন্তা করতে পারে। ওকে, নাম্বার 2 হচ্ছে রোবটের মধ্যে একটা পাওয়ার সিস্টেম। নাম্বার 3 হচ্ছে রোবটের মধ্যে কিছু ইলেকট্রিক সার্কিট থাকে। ও যদি পাওয়ার না পায়, তুমি যদি না খাও, তুমি কিন্তু কাজ করতে পারবে না, মারা যাবা। সো রোবটকেও কিন্তু খাওয়ানো লাগে। কি খাওয়ানো লাগে? ব্যাটারি খাওয়ানো লাগে অথবা ইলেকট্রিক সাপ্লাই খাওয়ানো লাগে। ঠিক আছে, নাম্বার 3 অ্যাকচুয়েটর। এটা একটু গুরুত্বপূর্ণ, এটা আমরা যারা এই চ্যাপ্টারটা প্রথম পড়তেছি তখন আমাদের কাছে একটু অন্যরকম লাগে, এরকম শব্দ তো আগে শুনে আসিনি। অ্যাকচুয়েটর জিনিসটা কি? ঠিক আছে, অ্যাকচুয়েটর হলো রোবটের হাত পা অথবা বিশেষভাবে তৈরি কোনো অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা। তার মানে আমরা একটু আগে পড়ছি না, রোবোটিক হাত, রোবোটিক বাহু। এই রোবোটিক বাহুর জয়েন্টে অনেকগুলো জিনিস আছে যেটা দিয়ে আমরা মুভ করতে পারি। ঠিক আছে, এই জয়েন্টগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাকচুয়েটর। ঠিক আছে, যাতে করে আমার রোবোটিক বাহুটা নড়াচড়া করতে পারে। ওকে, এখন অনুভূতি। আমরা একটু আগে তোমাদেরকে 5টা ইন্দ্রর কথা বললাম, যেভাবে আমরা সেন্স পাই। ঠিক আছে, রোবটের ক্ষেত্রে আমাকে তো কোনো না কোনো ভাবে এই অনুভূতিটা দিতে হবে। কিভাবে দিব? এই অনুভূতিটা আমরা দেই হচ্ছে সেন্সরের মাধ্যমে। ঠিক আছে, আমাদের অনেক ধরনের সেন্সর আছে। লাইট ডিটেক্ট করতে পারে এমন সেন্সর আছে, স্মোক ডিটেক্ট করতে পারে মানে ধোঁয়া ডিটেক্ট করতে পারে এমন সেন্সর আছে, যেটা আমরা ফায়ার অ্যালার্মে ইউজ করি। ঠিক আছে, এগুলোকে আমরা বলি হচ্ছে সেন্সর। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যানিপুলেশন বা পরিবর্তন করা। রোবটের যেই অংশটা পরিবেশের সাথে কানেক্ট করে, যেমন তোমরা অনেকেই মনে হয় এমন রোবট দেখছো যেটা কোনো একটা জিনিস উঠাইতে পারে, কোনো একটা জিনিস নামাইতে পারে, তাই না? বিভিন্ন ফ্যাক্টরিতে এইসব রোবট ব্যবহার করা হয়। দেখো, রোবট একটা আলাদা জিনিস, যেটা উঠাচ্ছে ওই বস্তুটা একটা আলাদা জিনিস, বস্তুটা রিয়েল ওয়ার্ল্ড, তাই না? রোবট হচ্ছে রোবট। এই যে জিনিসটার মাধ্যমে রোবটটা একটা রিয়েল ওয়ার্ল্ডের সাথে, বিশ্বের সাথে কমিউনিকেট করতে পারে, যোগাযোগ করতে পারে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে তোমার ম্যানিপুলেটর বা পরিবর্তন করা। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে ম্যানিপুলেটর বা পরিবর্তন করা। ঠিক আছে, ওকে, এখন আমাকে বলো তো, রোবোটিক্স নিয়ে রোবটের 5টা অংশ আমরা পড়লাম, তাই না? কি কি 5টা অংশ পড়লাম আরেকবার দেখো। আমরা প্রসেসর পড়ছি, পাওয়ার সিস্টেম পড়ছি, অ্যাকচুয়েটর পড়ছি, ইলেকট্রিক সার্কিট পড়ছি, আর হচ্ছে ম্যানিপুলেশন পড়ছি। এই 5টা হচ্ছে রোবটের খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এগুলো ছাড়া রোবট বানানো কষ্ট, মানে হয় না বললেই চলে। রোবটের এই পর্যন্ত কি সবার কাছে ক্লিয়ার? রোবোটিক্সের এই পর্যন্ত কি সবার কাছে ক্লিয়ার? বলো তো সবাই, সবার কাছে এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা একটু সামনে আগাবো। ঠিক আছে, আমার প্ল্যান হচ্ছে আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে, কনসেপ্টস আছে, সেগুলোর দিকে আস্তে আস্তে আগাইতে হবে। ঠিক আছে, অলরাইট। একজন কমেন্ট করছে ম্যানিপুলেশনটা আরেকবার বুঝাইতে। ঠিক আছে, ম্যানিপুলেশন জিনিসটাকে আমি যেটা বললাম, যে ধরো লেটস সে আমার এই হাতটা হচ্ছে একটা রোবোটিক আর্ম। ঠিক আছে, এখানে একটা জিনিস আছে, তো এমন অনেক রোবট আছে না, এভাবে করে এই জিনিসটা উঠায়, আবার এখানে রাখি, এখানে ফেলে দেয়, রাইট? সো এই যে এই জিনিসটা আমি কি করলাম, আমি একটা বস্তুর সাথে কমিউনিকেট করলাম, যোগাযোগ করলাম, রিয়েল লাইফে একটা বস্তুর সাথে, পরিবেশের সাথে। এই যে জিনিসটা, এই যে আমি যেটা ব্যবহার করলাম, এটাকে বলে গ্রিপার। এটা আমাদের সিলেবাসে না, এটা আমরা পড়বো না, বাট গ্রিপার নামে একটা জিনিস আছে, যেটা আমার
এবং একটা কোনো বস্তুর সাথে কমিউনিকেট করতে হেল্প করে, এটাকে বলা হয় ম্যানিপুলেটর। ঠিক আছে, আসো আমরা তাইলে আগাই। মহাকাশ অভিযান আছে, এই পার্টটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এই পার্টটা থেকে সিকিউ আসলে আসে না বললেই চলে। ঠিক আছে, এখানে কিছু এমসিকিউ আছে, ভূকৃত্রিম উপগ্রহ আছে। আমরা একটু বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে পড়বো, এখান থেকে এমসিকিউ আসতে পারে। বাংলাদেশের একটাই স্যাটেলাইট আছে, হচ্ছে বঙ্গবন্ধু 1। ঠিক আছে, আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, এটা সংজ্ঞাটা ক নাম্বারে আসে অথবা এমসিকিউতে আসে। জিও স্টেশনারি স্যাটেলাইট হচ্ছে এই স্যাটেলাইট গুলো পৃথিবী পৃষ্ঠ থেকে 34,000 কিলোমিটার উপরে থাকে, পৃথিবী পৃষ্ঠ থেকে 34,000 কিলোমিটার উপরে থাকে। ঠিক আছে, পৃথিবী ঘূর্ণনের সাথে মিল রেখে হুবহু একই গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে, এটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। এটা যদি ক নাম্বারে আসে আমরা একটুখানি পড়ে রাখবো। ঠিক আছে, ওকে, অলরাইট, ঠিক আছে, আসো আমরা একটু আগে। এখন আমরা একটা খুব ইজি জিনিস পড়বো, এটাও খুব বেশি পড়ানোর কিছু নাই। আইসিটি ডিপেন্ডেন্ট, আইসিটি নির্ভর আমাদের যে উৎপাদন ব্যবস্থা আছে, আমরা এতক্ষণ পর্যন্ত অনেক কিছু কভার করছি। আইসিটি রিলেটেড দেখো, আমরা যোগাযোগের মধ্যে বসি যে আইসিটি দিয়ে যোগাযোগ বাড়ানো যায়, রোবটের মধ্যে বসি রোবট মানুষের কাজ কমায় দেয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের কাজ কমায় দেয়। তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের সফটওয়্যার হার্ডওয়্যার ব্যবহার করার ফলে হিসাব রাখা সোজা হয়ে যায়। আমাদের উৎপাদন ব্যবস্থা মানে যে কোনো ফ্যাক্টরিতে উৎপাদন ব্যবস্থায় আইসিটির জন্য আমাদের এখন উৎপাদন ব্যবস্থাটা অনেক কম সময়ে করা সম্ভব, অনেক কম অর্থ খরচ করে করা সম্ভব। সো আমাদের অনেক জিনিসের দাম কিন্তু কমে যায়। ঠিক আছে, ওকে। সো এখানে কিছু বুলেট পয়েন্ট আছে, বুলেট পয়েন্টগুলো মনে রাখবো। উপাত্ত সংগ্রহ মানে ইনফরমেশন সংগ্রহ, যে কে কোন জিনিসটা কিনে, কিভাবে কিনে, এই জিনিসটা। তারপর পণ্যের মান নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, তারপর হচ্ছে শিল্পক্ষেত্রে রোবটের ব্যবহার, যেটা আমি অনেকবারই বলছি। উৎপাদন ক্ষেত্রে ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, এটা কিভাবে করা যায়, এটা ভার্চুয়াল রিয়েলিটির একটা বড় অংশ আছে। তারপর এটা গেল। এইভাবে আমরা কিন্তু তোমার আইসিটি ব্যবহার করে আমাদের তোমার কি বলে উৎপাদন ব্যবস্থাকে অনেক ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে, অলরাইট, ঠিক আছে। এরপরে উৎপাদন ক্ষেত্রে ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, এটা আমরা পড়লাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রতিরক্ষা, প্রতিরক্ষায় কিভাবে আইসিটি হেল্প করে। তোমাদেরকে যদি আমি খুব শর্টে বলি, এখানে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস জাস্ট দাগাই দিব। ঠিক আছে, জাস্ট এগুলো পড়বা। প্রথম কথা হচ্ছে প্রতিরক্ষা শিল্পে এই যে রোবট ব্যবহার করে আমরা অনেক ধরনের যুদ্ধ সরঞ্জাম তৈরি করতে পারি। যতটুকু দাগাই দিচ্ছি এই বুলেট পয়েন্টগুলো মনে রাখলে তুমি নিজের মতো করে পরীক্ষার খাতায় লিখতে পারবা। তোমার খালি দরকার বুঝে পয়েন্টগুলো বুঝা, দ্যাটস ইট। ওকে, তারপর হচ্ছে কিছু কিছু দেশ দেখো তাদের প্রতিরক্ষা শিল্পকে এতটাই উন্নত করছে যে ওই সমস্ত যুদ্ধাস্ত্র অন্যান্য দেশে তারা রপ্তানি করতেছে। যেমন রাশিয়া আছে, চায়না আছে, ইউএসএ আছে, তারা অন্য দেশে তোমার কি পাঠায়, অন্য দেশে অস্ত্র পাঠায়। ঠিক আছে, ওকে। তারপর এদের উভয়ে একে অপরের সাথে রয়েছে একটি সরাসরি ও ইতিবাচক সম্পর্ক। এখানে দেখো গোপন খবরাখবর প্রেরণ এবং মিসাইল ছুড়ে লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্য ড্রোন বিমান তৈরি করা হয়েছে। ঠিক আছে, গোপন খবরাখবর, ড্রোন বিমান। তারপর হচ্ছে দীর্ঘ পাল্লার রেডার সিস্টেমের মাধ্যমে তোমার শত্রুর পজিশন খুঁজে পাওয়া যায়। তারপর হচ্ছে স্মার্ট বোম পাওয়া যায়। ওকে, এই জিনিসগুলোর মাধ্যমে। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার আমরা একটু আগে পড়লাম ভিআর এর মাধ্যমে, ভিআর এর মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে, ভিআর এর মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে, ভিআর এর মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে আমরা আমাদের ডিফেন্স সিস্টেমটাকে ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে, ওকে, অলরাইট, এ পর্যন্ত ক্লিয়ার। সো আমাদের আইসিটি আমি দুইটা ভাগে ভাগ করতে পছন্দ করি, চ্যাপ্টার 1টাকে দুইটা ভাগে ভাগ করতে পছন্দ করি। এতক্ষণ পর্যন্ত যা পড়লাম এটা ছিল পার্ট 1। আরেকটা পার্ট আছে পার্ট 2। পার্ট 2 বলার কারণ হচ্ছে আমরা সামনে এখন যেটা পড়বো এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আমরা কয়েকটা জিনিস পড়বো এবং এখান থেকে প্রশ্ন আসবেই আসবেই আসবে, লিখে রাখো। ঠিক আছে, বোর্ডে এখান থেকেই প্রশ্ন করবে। আমি সিকিউর কথা বলতেছি, এমসিকিউ সব জায়গা থেকে আসে। ঠিক আছে, ওকে, অলরাইট অলরাইট অলরাইট, ঠিক আছে। আসো তাইলে, হ্যাঁ আমরা লাস্টে এমসিকিউ করব। ওকে, ঠিক আছে, আসো আমরা আগে। প্রথম জিনিস বায়োমেট্রিক্স।
এই পার্টটাতে আমি তোমাদেরকে অনেক সংক্ষেপে পড়াই দিব পুরাটা। তোমাদের খালি আমার দিকে একটু মনোযোগ দেওয়া লাগবে, তোমাদের খালি বোঝা লাগবে যে আমরা কিভাবে জিনিসটাকে ডিটেক্ট করবো আর কতটুকু পড়বো। সব পড়তে গেলে এই সময়ে অনেক বিশাল একটা প্যারা খাবা। আচ্ছা, বায়োমেট্রিক্স শব্দ দুটোকে আলাদা করো। বায়ো মানে কি? লাইফ, বায়োলজি, লাইফ, তাই না? মেট্রিক মানে হচ্ছে মেজার করা, তার মানে মাপা। তার মানে মানুষ বলবো না, বাট জীবন থেকে কোনো কিছু মাপা, এটাকে বলা হয় বায়োমেট্রিক্স। ঠিক আছে, নামটা থেকে এটা মনে রাখবা, আমরা আমাদের জীবন থেকে কি মাপতে পারি। তুমি আমার হাইট মাপতে পারো, তুমি আমার ফিঙ্গারপ্রিন্ট মাপতে পারো, তুমি আমার রেটিনা স্ক্যান করতে পারো, তুমি আমার আইরিস স্ক্যান করতে পারো, তুমি আমার ভয়েস রেকগনাইজ করতে পারো, তুমি আমার ফেস রেকগনাইজ করতে পারো। তার মানে আমি তোমাদেরকে একটা শর্টকাট বলে দিই, তোমরা যদি প্রশ্নের মধ্যে এই শব্দটা দেখো, শনাক্তকরণ, শনাক্তকরণ, ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এও শনাক্তকরণ দেখবা, বাট ওটার সময় আরেকটা শর্টকাট দিব। তোমরা যদি শনাক্তকরণ শব্দটা দেখো, তাইলে তুমি বুঝবা সৃজনশীলতা কি সম্পর্কে, সৃজনশীলতা বায়োমেট্রিক সম্পর্কে। শনাক্তকরণ দেখলেই সৃজনশীলতা বায়োমেট্রিক সম্পর্কে। ঠিক আছে, তাহলে এখানে আর কিছু খুব একটা নাই। দেখো, বায়োমেট্রিক্স হচ্ছে সেই প্রযুক্তি যা মানুষের দেহের বৈশিষ্ট্য, যেমন ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা, আইরিস, কণ্ঠস্বর, চেহারা এবং হাতের মাপ ইত্যাদি মেপে এবং বিশ্লেষণ করে বৈধতা নির্ণয় করে। ঠিক আছে, কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার হয়। আরেকটা জিনিস মাথায় রাখবা, বায়োমেট্রিকে আমাদের একটা বিশাল বৈশিষ্ট্য হচ্ছে আমাদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। মানে আমাদের শুধু শনাক্ত করলে হবে না, আমাদেরকে এককভাবে শনাক্ত করতে হবে। মানে আমার জায়গায় অন্য কাউকে শনাক্ত করলে সেটা বায়োমেট্রিক হবে না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু আসি আগে। এখন বায়োমেট্রিকের প্রকারভেদ খুবই 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 ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বায়োমেট্রিকের প্রকারভেদ, এবং এখান থেকে তুলনা আসে। আমি যেটা পড়াচ্ছি একটু মনোযোগ দিও, তুলনাগুলো পেরে যাবা। নাম্বার 1, ফেস রেকগনিশন। আমার মুখে কিছু জিনিস আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, তাই না, ঠোঁট আছে, এই জিনিসগুলো কোন পজিশনে আছে, এটা কম্পিউটারের মাধ্যমে খুব সূক্ষ্মভাবে, এমন ভাবে তোমার বানানো সম্ভব যে অন্য কারো মুখের সাথে তোমার মুখ মিলবে না, ইভেন টুইনস হইলেও মিলবে না। এটাকে বলা হয় ফেস রেকগনিশন। নাম্বার 2, ফিঙ্গারপ্রিন্ট। এটা আমি আলাদা করে 3টা স্টার দিচ্ছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আমাদের প্রত্যেকের আলাদা একক বৈশিষ্ট্যপূর্ণ আঙ্গুলের ছাপ কি করা যায়, আঙ্গুলের ছাপ বিশ্লেষণ করা যায়। ওকে, হ্যান্ড জিওমেট্রি। হ্যান্ড জিওমেট্রি হচ্ছে হাতের মাপ। হ্যান্ড জিওমেট্রি তোমরা যদি কেউ পাসপোর্ট বানাইতে যাও, দেখবে যে তোমাদের কয়েকটা আঙ্গুলের ছাপ নেয়, এটা হ্যান্ড জিওমেট্রির একটা কাজ। আইরিস এবং রেটিনা দুইটাই চোখ রিলেটেড। চোখের মনির চারপাশে বেষ্টিত রঙিন জিনিসটা হচ্ছে আইরিস। চোখের মনি না কিন্তু, মনির চারপাশে দেখবা একটা, তো যারা কালো চোখ আছে দেখবা যে চোখের মনিটা একদম পিচ ব্ল্যাক, আর কিছু দেখা যায় না, তার আশপাশে একটু ব্রাউন অথবা অ্যাশ কালারের একটা আবরণ আছে, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় আইরিস। এবং রেটিনা চোখের পিছনের একটা অংশ, আইরিসের পিছনে থাকে রেটিনা। ওকে, অলরাইট। আচ্ছা, আচরণগত বৈশিষ্ট্য আমরা একটু পরে আসতেছি। আমরা একটুখানি এখানে আসি, আচরণগততে আমি একটু পরে আসবো, একটা কারণ আছে। ঠিক আছে, ওকে, আসো। বিভিন্ন বায়োমেট্রিক্স শনাক্তকরণ প্রযুক্তির তুলনা, এই তুলনাটা একটু আগে পড়াইতে যাচ্ছি। আচ্ছা, এখন এই তুলনা এখানে অনেক সুন্দর করে সবকিছু দেওয়া আছে, তোমরা এটা পড়লেই বুঝাইতে পারবা। বাট আমরা একটু আগের স্লাইডে এসে দুইটা জিনিসের মধ্যে আমি তোমাদেরকে তুলনা একটুখানি আলাদা করে লিখে দিব, কারণ এটা এক্সামের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো, তোমরা চাইলে আমার সাথে লিখতে পারো। নাম্বার 2 হচ্ছে আইরিস অথবা রেটিনা। এটা পরীক্ষায় বুঝতে পারছো? আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে অনেক কম খরচ এবং 100% সঠিক হওয়ার চান্স পারে। ওকে, আইরিস এবং রেটিনাও আসলে 100%-এর চেয়ে বেশি সঠিক হয়, কিন্তু এটার খরচ একটু বেশি। আচ্ছা, সুবিধা কোন জায়গায়? সুবিধা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে তোমার নাম্বার 1 হাতে গ্লাভস থাকতে পারে, নাম্বার 2 হাতে পানি থাকতে পারে,
হাত ময়লা থাকতে পারে। নাম্বার 3, হাতে কোনো চর্মরোগ হতে পারে, যার কারণে আমি তোমার ফিঙ্গারপ্রিন্টটা দেখতে পারবো না। তো এটা হচ্ছে তার কিছু অসুবিধা। আইরিসের অসুবিধা যেমন খরচ, আইরিসের ক্ষেত্রে তোমার চোখের মনির সবকিছু মানে মোরলেস কনস্ট্যান্ট থাকে। তো তোমার সারা জীবনে কিন্তু আইরিস স্ক্যানটা অনেক বেশি সূক্ষ্ম, কিন্তু আমরা সাধারণ জীবনে অলওয়েজ ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি। মনে রাখবো, সাধারণ জীবনে অলওয়েজ ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি। কেন? কারণ এটাতে খরচ অনেক কম, এটাতে খরচ অনেক কম। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটুখানি স্ক্রিনশট নেওয়ার জন্য টাইম দিচ্ছি। তোমরা স্ক্রিনশট নেওয়া হলে ভাইয়াকে একটু বলো স্ক্রিনশট ডান, তাহলে আমরা সামনে আগাই দিব। তাহলে আমরা সামনে জানাই দিব। ঠিক আছে, আমরা সামনে যাইতে পারি? আমরা কি সামনে যেতে পারি? সবার ডান স্ক্রিনশট, সবার ডান স্ক্রিনশট, আশা করি স্ক্রিনশট ডান। মিম বলছে ডান, সো আমি ধরে নিচ্ছি সবার ডান। ভেরি গুড। সো আমি তোমাদেরকে লেখার সাথে সাথে কথাটাও বললাম, কারণ এই এক্সাম্পলটা অনেকবার বোর্ডে আসছে। ঠিক আছে, অনেকবার বোর্ডে এসেছে, সো তোমরা যাতে এটা ভুল না করো। আচ্ছা, আরেক ধরনের বায়োমেট্রিক্স আছে। এতক্ষণ আমরা যে বায়োমেট্রিক্স নিয়ে আলোচনা করলাম, এই বায়োমেট্রিক্স সবগুলো হচ্ছে ফিজিক্যাল, অবয়ব বুঝে। ফিঙ্গারপ্রিন্ট, চোখের মনি, এগুলো ফিজিক্যাল না? হ্যান্ড জিওমেট্রি, হাত না থাকলে হ্যান্ড জিওমেট্রি কেমনে করবা? পারবো না। আমাদের কিছু আচরণগত বায়োমেট্রিক্সও আছে। কিরকম? যেমন আমার ভয়েস। হ্যাঁ, আমার ভয়েস ঠান্ডা লাগলে অন্যরকম হতে পারে, আমার ভয়েস বসে গেলে অন্যরকম হতে পারে, কোন একদিন ক্লাস নিতে নিতে আমার ভয়েস ভেঙে গেছে। ঠিক আছে, এরকম হতেই পারে। বাট মানুষের ভয়েসের একটা পিচ থাকে, যেটা সবার ক্ষেত্রে অনেক কাছাকাছি হইলেও এক্স্যাক্ট হয় না। নাম্বার 1। নাম্বার 2, সিগনেচার। আচ্ছা, এখন জিনিস হচ্ছে আমরা ব্যাংকের ক্ষেত্রে সিগনেচার ব্যবহার করি না? ব্যাংকের ক্ষেত্রে সিগনেচার ব্যবহার করি না? সো সিগনেচার এটাও তো এক ধরনের আমাদের শনাক্তকরণ প্রক্রিয়া। ঠিক আছে, তারপর তোমার আরো কিছু জিনিস আছে, আমি এখানে আরো একটা দুইটা লিখি। একটা হচ্ছে আমাদের হাতের টাইপিং স্পিড, বুঝছো? টাইপিং, আমরা কিভাবে টাইপ করি এটার একটা আলাদা প্যাটার্ন আছে, সবাই না একইভাবে টাইপ করে না। ঠিক আছে, হাতের লেখা, সিগনেচার দেওয়ার ধরন, এগুলা সব হচ্ছে আমাদের আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক। ওকে, এখন ভাইয়া এগুলা কি ইউজ করা হয়? আচ্ছা, তোমরা কারা কারা সিরি ইউজ করছো? যারা সিরি ইউজ করছি, আমি যদি আমার ফোন থেকে সিরিকে ডাকি, সিরি শুনবে, তুমি ডাকলে শুনবে না। কেন? কারণ সিরি আমার ভয়েস ছিল। বুঝতে পারছো? সো ভয়েস রেকগনিশন কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হয়। অলরাইট, ঠিক আছে, তোমরা কমেন্টে মারামারি করো না, আমরা পড়াশোনায় ব্যাক করি। সো বায়োমেট্রিক্স আমাদের মোটামুটি ডান। বায়োমেট্রিক থেকে আমি তোমাদেরকে যেভাবে পড়াইছি, যে আমরা বায়োমেট্রিকে তোমাদের স্লাইডে আছে, তোমাদের বইয়ে আছে, একটুখানি স্পেশালি তোমার শারীরিক যেগুলো বায়োমেট্রিক, শারীরিক বৈশিষ্ট্যের উপর, অবয়বের উপর, এগুলো একটুখানি মন দিয়ে পড়বো। ফিঙ্গারপ্রিন্ট, আইরিস, রেটিনা, হ্যান্ড জিওমেট্রি, এই তিনটা পড়লে মোরলেস হয়ে যাবে। এই তিনটা একটু বেশি ভালো করে পড়বো। ঠিক আছে, এর সাথে ডিএনএ শনাক্তকরণটা একটু পড়ো। ডিএনএ এবং আইরিসটা মোটামুটি সেম। ডিএনএ তে সময় বেশি লাগে, 100% বেশি যদি কোনো অ্যাকুরেট থাকে, ডিএনএ হচ্ছে সবচেয়ে নিখুঁত। ওকে, কিন্তু ডিএনএ ক্ষেত্রে এটা কি ব্যয়বহুল। ওকে, অলরাইট, ঠিক আছে, ঠিক আছে। তাইলে আমরা বায়োমেট্রিক আশা করি বুঝতে পারছি। আমরা তাইলে কি বায়ো ইনফরমেটিক্সের দিকে আগাইতে পারবো? আমরা বায়ো ইনফরমেটিক্সের জন্য আগাইতে পারি। অলরাইট, আসো বায়ো ইনফরমেটিক্সের দিকে আগে। দেখো, বায়োমেট্রিক শব্দটাকেও আমরা যেভাবে দুই ভাগে ভাগ করে বলছি, বায়ো মানে লাইফ এবং মেট্রিক্স মানে মাপা, মানে জীবন মাপা, বায়ো ইনফরমেটিক্সটাও দুই ভাগে ভাগ করা যায়। বায়ো মানে লাইফ, জীবন, ইনফরমেটিক্স মানে ইনফরমেশন। ঠিক আছে, ইনফরমেশন মানে কি? ইনফরমেশন মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, নাকি? ওকে, বায়োমেট্রিক্স হচ্ছে জীববিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্সের এমন একটা শাখা, সরি বায়োমেট্রিক্স না, বায়োইনফরমেটিক্স হচ্ছে জীবন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়। ওকে ভাইয়া, বায়ো ইনফরমেটিক্স আসলে, পরীক্ষা আসলে আমি একটু কনফিউজড খেয়ে যাই। তোমাদেরকে আমি বলি, যদি এই টাইপের শব্দগুলো তোমরা শুনো পরীক্ষার মধ্যে, যদি এই টাইপের শব্দগুলো শুনো, যেমন গবেষণা, তারপর হচ্ছে তোমার রিপোর্ট, তারপর হচ্ছে তালিকা, মানে জীব রিলেটেড তালিকা, হ্যাঁ এমনি নর্মাল তালিকা না, জীব রিলেটেড তালিকা, এই সকল শব্দ যদি শুনো, তাহলে বুঝবা কি যে আমরা
বায়ো থেকে মানে জীবন থেকে ইনফরমেশন তথ্য আহরণ করে সেভ করতেছি, ঠিক আছে? তথ্য, আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে তথ্য। এই কয়েকটা শব্দ দেখলে বুঝবা আমাদের প্রশ্নে বায়ো ইনফরমেটিক্স থেকে প্রশ্ন আসছে। সংজ্ঞাটা অবশ্যই মনে রাখবো, জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়। কাজ কি? এটা কাজ হচ্ছে জীববিজ্ঞানে বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলোকে ব্যাখ্যা করার জন্য। সো তোমরা যদি প্রশ্নে দেখো তথ্য, গবেষণা, রিপোর্ট, তালিকা, ডেটা সংগ্রহ, ডেটা সংরক্ষণ, ডেটা প্রক্রিয়াকরণ, তাহলে বুঝবে এটা বায়ো ইনফরমেটিক্স এর কাজ, ঠিক আছে? বায়ো ইনফরমেটিক্স এর কাজ। অলরাইট, সো বায়ো ইনফরমেটিক্স এর প্রথম বড় সাফল্য আসছে, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস না, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস না। বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহারটা একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মলিকুলার মেডিসিন এটাতে কাজে লাগে, পার্সোনালাইজড মেডিসিন, এই দুটো জিনিস কি? মলিকুলার মেডিসিন হচ্ছে খুবই ছোট চেঞ্জ করা যায় এমন মেডিসিন, এটা গবেষণা কাজে লাগে। পার্সোনালাইজ মেডিসিন কি জিনিস? ধরো আমার মধ্যে এমন একটা জিন আছে যেটা ও একটা ওষুধ কাজ করে, অন্য ওষুধ কাজ করে না, বাট তোমার জন্য অন্য ওষুধ কাজ করে, এটা হচ্ছে পার্সোনালাইজড মেডিসিন। তারপর জিন থেরাপি বলে একটা জিনিস আছে, তারপর প্রিভেন্টিভ মেডিসিন বলে একটা জিনিস আছে, মাইক্রোবায়াল জিনোম অ্যাপ্লিকেশন এবং শস্য উন্নয়ন, পুষ্টির মান উন্নয়ন, জেনেটিক জিনোম ডেটার মধ্যে তুলনা, জিন বিবর্তনের নকশা তৈরি, এটা গুরুত্বপূর্ণ, ডিএনএ অ্যানালাইসিস গুরুত্বপূর্ণ। আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলো পড়ো, ঠিক আছে? আমি যেগুলো দাগাই দিচ্ছি এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। প্যাটার্ন রেকগনিশন, ওকে। সো এগুলো হচ্ছে আমাদের ক্ষেত্র, এগুলো হচ্ছে আমাদের ক্ষেত্র, ঠিক আছে? অলরাইট, আসো আমরা একটু অসুবিধাগুলো দেখি। কি কি অসুবিধা? এটা অত্যন্ত ব্যয়বহুল, এই প্রযুক্তি কিনতেও অর্থের প্রয়োজন হয়, এর মাধ্যমে তথ্যর ও গোপনীয়তা ভঙ্গ হইতে পারে, আর জেনেটিক্যালি মডিফাইড ফসল কিংবা গৃহপালিত, আমরা এটাতে আসতেছি, জেনেটিক্যালি মডিফাইড মানে কি? এটা সুপার স্পিসিস সৃষ্টি করতে পারে যা প্রকৃতির বিরুদ্ধ, ঠিক আছে? অলরাইট, সো বায়োমেট্রিক্স এবং বায়োইনফরমেটিক্স এর মধ্যে পার্থক্য নিয়ে এখানে একটা ছক তোমাদের জন্য আমি বানাই দিছি, তোমরা এটা পড়তে পারো, ঠিক আছে? তাহলে বায়ো ইনফরমেটিক্স আমরা কি বুঝতে পারছি জিনিসটা কি? সবাই বায়ো ইনফরমেটিক্স মোটামুটি ক্লিয়ার? আমাকে একটু বলো তো, সবাই বায়ো ইনফরমেটিক্স নিয়ে ক্লিয়ার? ইনসুলিন থেকে আসে, হ্যাঁ আমরা এখন ইনসুলিন পড়বো, আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তেছি না, এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হবে ইনসুলিন, ঠিক আছে? কে জানি ইনসুলিন নিয়ে জানতে চাইছে, এখন ইনসুলিন পড়বো। সবার কাছে কি ক্লিয়ার বায়ো ইনফরমেটিক্স? সবার কাছে ক্লিয়ার? ওকে, ভেরি গুড। ফেসবুক বলতেছে ক্লিয়ার, ইউটিউব বলতেছে ক্লিয়ার, তার মানে আই থিঙ্ক আমরা সামনে আগাইতে পারি, ঠিক আছে? এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? তার আগে জানতে হবে জিন জিনিসটা কি। আমাদের বডির মধ্যে নিউক্লিয়াস নামে একটা জিনিস আছে, প্রত্যেকটা কোষে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ নামে একটা জিনিস আছে, ঠিক আছে? ডিএনএর মধ্যে জিন নামে একটা জিনিস আছে। জিন কি জানো? জিন হচ্ছে যেই সকল জিনিস, জিনিস বলবো না, কিভাবে বোঝায়? বেসিকলি এটা একটা কেমিক্যাল কম্পোনেন্ট যেটা দিয়ে মানুষের বৈশিষ্ট্য সেভ করে রাখা যায়। ভাইয়া বুঝি নেই। আচ্ছা, ভাইয়ার চুলের রং কি? কালো। চোখের রং কি? কালো, ঠিক আছে? ভাইয়ার একটা স্কিন টোন আছে, ভাইয়ার একটা আলাদা ভয়েস আছে। এই জিনিসগুলো আমার বডিতে কেমনে আসছে? কোথাও না কোথাও সেভ করে রাখা আছে। যেই জায়গাটাতে এই জিনিসটা সেভ করে রাখা আছে, ভাইয়ার বৈশিষ্ট্য কিরকম, তোমাদের বৈশিষ্ট্য কিরকম, এই জিনিসটাকে বলা হয় জিন। এখন এই জিন খুবই ছোট একটা জিনিস, আমরা এই জিনের মধ্যে কোনো চেঞ্জ করতে পারলে এটাকে আমরা বলি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার মানে তুমি যদি শব্দের মধ্যে জিন অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অথবা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম নিয়ে দেখো, তাহলে তুমি বুঝবে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন, ঠিক আছে? ওকে, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। আমাদের যেটা লাগবে, দেখো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যেটা করি সেটা হচ্ছে জিনের মধ্যে কিছু পরিবর্তন আনি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ হচ্ছে আমরা জিনের মধ্যে পরিবর্তন আনা। কি টাইপের পরিবর্তন? দেখো, মনে করো একটা শস্য আছে, আমরা মোরলেস জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম নিয়ে কাজ করি। মনে করো আমার একটা শস্য আছে, সেই শস্যটা কোনো একটা রিজনে, ধরো আমার কাছে ধান আছে, কোনো একটা রিজনে আমি যদি তার মধ্যে কিছু একটা চেঞ্জ করি, তাইলে সেই শস্যটা আমার ডবল ট্রিপল কি করে তোমার ফলন হবে, ঠিক আছে? এই যে ফলন হবে,
এইটা ইনশিওর করার কাজ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ, ঠিক আছে। শস্য উৎপাদন বলো, তারপর তোমার বেটার কোয়ালিটির গরুর দুধ বলো, ঠিক আছে, তারপর তোমার ভেড়ার লোমের কথা বলো, পশমের কথা বলো, এই জিনিসগুলো আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনেক হেল্প করে। ইনসুলিনটা আমরা একটু পরে আসবো, ঠিক আছে। আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও। এটা মানে হচ্ছে যেই জীবের উপরে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করছি তাকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আচ্ছা, ওকে, এখন আমরা একটু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারে আসবো। এটা 3 স্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার প্রশ্নে আসে। ইনসুলিন তৈরি, কে জানে আমাকে বলছো, এই যে ইনসুলিন তৈরি, মানবদেহের ইনসুলিন তৈরি কি করে জানো, জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন করে। ওকে, ইনসুলিন উৎপাদনের যে প্রসেসটা, এটা অনেক লম্বা একটা প্রসেস। বেসিকলি আমাদের একটা ব্যাকটেরিয়া আছে, এটাকে বলা হয় এশেরিয়া কোলাই বা ইকোলাই। এই ব্যাকটেরিয়াকে আমরা এক ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে এটাকে আমরা তোমার ডুপ্লিকেট করি, অনেকগুলো ইকোলাই ব্যাকটেরিয়া বানায় মানুষের বডিতে পুশ করে দিই, এটা হচ্ছে ইনসুলিন, ঠিক আছে। এরপর উন্নত মানের ফসল উৎপাদন, আমি তোমাদেরকে মাত্র যেটা বললাম যে আমার এমন অনেক ধান আছে যেটা অনেক ফসল হয়, আমার এমন অনেক ধান আছে যেটা কম ফসল উৎপাদন হয়। আমি যদি অনেক ফসল উৎপাদন হয় ধানের, যে কারণে অনেক ফসল উৎপাদন, যেই জিনের যে বৈশিষ্ট্যের জন্য অনেক ফসল আসে, এই বৈশিষ্ট্যটাকে কম ফসল উৎপাদনে ঢুকাই দিতে পারি, তাইলে কিন্তু আমার কমটাও বেশি হয়ে যাবে। সো উন্নত মানের ফসল উৎপাদনে আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার হয়, ঠিক আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিছু ঝুঁকি আছে, এর একটা মূল ঝুঁকি, তোমরা যদি কেউ ফিকশন পড়ে থাকো, ঠিক আছে, একটা ফিকশন পড়ে থাকো, এটা একটা মূল ঝুঁকি কি জানো, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মানুষ অথবা সুপার স্পিসিস ক্রিয়েট করতে চাই, ঠিক আছে। এটা খুব বাজে একটা জিনিস, প্রকৃতির উপর আমরা হাত দিতে চাই, এটা খুব বাজে একটা জিনিস, এবং এটা যদি রেগুলেট করা না হয় তাহলে এটা খুব ডেঞ্জারাস হতে পারে মানুষের জন্য। সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় ঝুঁকি, ঠিক আছে। পরিবেশ ঝুঁকি আছে, চাষের জন্য ঝুঁকি আছে, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রফল মানে প্রয়োগ ফল, কোথায় কোথায় প্রয়োগ করতে পারবো, এবং আমাদের কিছু ঝুঁকি, ঠিক আছে। অলরাইট, ওকে, আমরা আর কিছুক্ষণের মধ্যে মানে আমাদের এখানে ন্যানো টেকনোলজি আছে এবং আমাদের এখানে পাইরেসি রিলেটেড কিছু শব্দ আছে, এটা শেষ হলে মানে নৈতিকতা রিলেটেড, এটা শেষ হলে আমরা এমসিকিউতে চলে যেতে পারবো, ঠিক আছে। ন্যানো টেকনোলজি কি জিনিস, বল। 1 ন্যানোমিটার কত, 1 ন্যানোমিটার কত, 10⁻⁻⁹ মিটার, ঠিক আছে। 1 ন্যানোমিটারের আশেপাশে মানে খুবই ছোট জিনিসের উপর আমরা যে টেকনোলজি অ্যাপ্লাই করি এটাকে বলা হয় ন্যানো টেকনোলজি। আবার বলি, 1 ন্যানোমিটারের আশেপাশে খুব ছোট জায়গায় আমরা যে টেকনোলজি ব্যবহার করি এটাকে বলা হয় ন্যানো টেকনোলজি, ঠিক আছে। ন্যানো টেকনোলজির গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে, মানে এক্সামে আসার মতন গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে তার ব্যবহার। ন্যানো টেকনোলজির ব্যবহার এবং ন্যানো টেকনোলজির সংজ্ঞা, এই দুইটা হচ্ছে আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ব্যবহার এবং সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অলরাইট, ওকে, তোমাদের যদি ব্রেক লাগে, খিদা, আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে, আমার তো খিদা লাগে নাই। শোনো, সামনে আর 5 মিনিটের মধ্যে আমরা একটু মজা করবো, আমরা এমসিকিউ সলভ করবো, ঠিক আছে। 5 মিনিট দাও, 7:15 আমরা এমসিকিউ সলভে চলে যাবো। ওকে, অলরাইট। ন্যানো মানে ছোট, যে বলছো গুড, কত ছোট, 10⁻⁹ মিটার। ওকে, আসো আমরা আগে কোথায় কাজ হয়, প্রয়োগ ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1, রাসায়নিক শিল্প। ওকে, 2, খাদ্য শিল্প। খাদ্য শিল্পে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলি, আমরা যে চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট দেখি, এই প্যাকেটের মধ্যে বাতাস ঢুকতে পারে না। প্যাকেটের মধ্যে চিপস, মানে চিপস কিন্তু দেখো প্যাকেটের মধ্যে থাকলে অলওয়েজ ফ্রেশ থাকে, বিস্কিট প্যাকেটের মধ্যে থাকলে অলওয়েজ ফ্রেশ থাকে। এটা কেন থাকে? এটা ন্যানো টেকনোলজির কল্যাণে থাকে। নাম্বার 3, চিকিৎসা ক্ষেত্রে অনেক ছোট জায়গায় আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং করতে পারি, সো আমরা অনেক ভালো মেডিসিন বানাইতে পারি। ইলেকট্রনিক্স শিল্পে আমাদের এখন আমরা যত আইসি, যত চিপ দেখি, সব ন্যানো টেকনোলজি, সব ছোট স্কেলে বানানো হয়। হাইড্রোজেন আয়ন ফুয়েল সেল তৈরিতে, নবায়নযোগ্য শক্তি শিল্পে মানে হচ্ছে রিনিউয়েবল এনার্জি, আর হচ্ছে তোমার খেলাধুলা, ক্রিয়া সরঞ্জাম, কম্পিউটার হার্ডওয়্যার, মাত্র যেটা বললাম আইসি, রেফ্রিজারেটর, ঠিক আছে। এগুলোই আমরা ন্যানো টেকনোলজি ব্যবহার করতে পারি, ঠিক আছে। অলরাইট, ওকে,
ওকে, সো এই পর্যন্ত মোটামুটি ডান। ন্যানো টেকনোলজির সুবিধা এখানে আছে, অসুবিধা এখানে আছে, খুব বেসিক জিনিস, এগুলো খুব একটা ইয়ে না। ওকে, অলরাইট। সো আমি একটুখানি দেখি তোমাদের কি অবস্থা। ওকে, একজন বলছে যে বায়োমেট্রিক এবং বায়ো ইনফরমেটিকের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিতে। বায়োমেট্রিক হচ্ছে বায়োলজির মাধ্যমে আমি যেভাবে একটা মানুষকে, একটা ব্যক্তিকে এককভাবে শনাক্ত করতে পারি। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে আমি বায়োলজি থেকে, তার মানে জীববিজ্ঞান থেকে কোনো ধরনের তথ্য সংগ্রহ, তথ্য আহরণ, তথ্য প্রক্রিয়াকরণ এবং তথ্য সংরক্ষণ, এগুলো যদি করতে পারি এটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। দুইটা কিন্তু কমপ্লিটলি আলাদা জিনিস। একটা দিয়ে আমি মানুষ শনাক্ত করি, একটা দিয়ে আমি তথ্য আহরণ করি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। অলরাইট, ওকে, এখন এই যে এই পার্টটা থেকে আসলে খুব বেশি প্রশ্ন আসে না, সো আমরা একটু টান দিয়ে পড়াবো। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, কিভাবে আমরা ইউজ করতে পারি। এখানে তোমার ফাইজিং আছে, সফটওয়্যার পাইরেসি আছে, তোমরা এগুলো মোটামুটি জানো। সফটওয়্যার পাইরেসি তো জানি, তাই না? হ্যাকিং, 3 টাইপের হ্যাকিং আছে, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট। তারপর স্প্যামিং, যেটা তোমরা অনেকে করতেছো কমেন্টের মধ্যে। সাইবার চুরি, ঠিক আছে। তারপর হচ্ছে প্রতারণা করা, ফিশিং আছে, স্নিকিং আছে, আর তোমার প্ল্যাগারিজম জিনিসটা হচ্ছে কারো জিনিস হুবহু কপি করা। ওকে, সো এটা হচ্ছে আমাদের মোটামুটি এথিক্স। অলরাইট, বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক লাগে, জিনিসটা একদমই এক না। বায়ো ইনফরমেটিক্সে আমরা কোনো ধরনের পরিবর্তন করি না, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে আমরা জেনেটিক লেভেলে গিয়ে পরিবর্তন করি। ঠিক আছে, অলওয়েজ এটা মাথায় রাখবো, এটা মিলাই ফেলতে পারবো না। আমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো জিনিস পড়ছি, তোমাদের ক নাম্বারের জন্য যত গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে সবই এখানে আছে। এটা এটা আমি অলরেডি পড়াইছি দেখে বলতেছি না, বাট স্লাইডটা তোমরা যখন হাতে পাবা, তোমাদের পরীক্ষার আগে ক নাম্বারের জন্য যেটা কান্নাকাটি লেগে যায়, ইনশাল্লাহ লাগবে না। গ্লোবাল ভিলেজ ইম্পর্টেন্ট, ইমেইল ইম্পর্টেন্ট, অফিস অটোমেশন বা আইওটি দুইটাই ইম্পর্টেন্ট, ডিজিটাল কনভার্জেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্রায়োসার্জারিটা লাগবে না, বাট আমি ডেফিনিশনটা দিয়ে রাখছি, যদি লাগে পড়তে পারো। বায়োমেট্রিক্স, এই পর্যন্ত আমাদের মোটামুটি কনসেপ্টের পার্টটা ছিল। আশা করি কনসেপ্টের পার্টটা শেষ। ঠিক আছে, না তৃতীয় অধ্যায় একদিনে শেষ করা সম্ভব না, দুনিয়ার কেউ পারে নাই, আমি যেই হই আমিও পারবো না। সো তৃতীয় অধ্যায় টাইম নিয়ে পড়াবো। ঠিক আছে, অল রাইট। ওকে, একজন কোশ্চেন করছে ফিশিং কি। ফিশিং কি বলো তো? মাছ কেমনে ধরে? একটা মানে জাল দিয়ে বাদ দাও, একটা বড়শি দেয়, টোপ দেয়, টান দেয়, তারপর মাছ ধরে যায়। মানে মাছটা ওই টোপের খাবারের লোভে যায়, তারপর বড়শিতে আটকায় যায়, তাই না? সো ধরো আমি তোমাকে একটা লিঙ্ক পাঠালাম, আমি জানি এটা অনেকে পাইছো তোমরা, যে এই লিঙ্কে ক্লিক করলে আইফোন 15 পেয়ে যান। ওই লিঙ্কে তুমি ক্লিক করার পর দেখলা তোমার ফেসবুক হ্যাক হয়ে গেছে, এটাকে বলা হয় ফিশিং। ঠিক আছে, অলরাইট, ঠিক আছে। আসো তাহলে আমরা এখন একটু কিছু এমসিকিউ সলভ করি। এমসিকিউ সলভ করার নিয়মটা হচ্ছে, আমি তোমাদেরকে টাইম দিব, তোমরা এমসিকিউ সলভ করবা। তোমরা অ্যান্সারটা এভাবে দিবা, মনে করো 1 এর অ্যান্সার যদি এ হয়, তোমরা দিবা হচ্ছে 1A। তাহলে আমি বুঝতে পারবো তোমরা ঠিক কোন প্রশ্নের উত্তর দিছো আমাকে। ঠিক আছে, কোন প্রশ্নের উত্তর দিছো। স্প্যামিং কি জিনিস আনিকা? স্প্যামিং হচ্ছে, ধরো আমি তোমাকে, তুমি মনে করো আমি তোমার কোন একটা অর্গানাইজেশন থেকে টানা মেইল পাঠাচ্ছি অথবা টানা মেসেজ করতেছি, তুমি ওই মেসেজটা চাও না, দেখতে চাও না, ঠিক আছে, এটাকে স্প্যামিং বলে। অলরাইট, যেগুলো বেশি ইম্পর্টেন্ট পুরো ক্লাস জুড়ে আমি ওগুলো লিখে দিছি, স্লাইডের মধ্যে দাগানো আছে, আলাদা করে লিখে দিছি। সো তোমাদের পরীক্ষায় আসার মতো যা যা আছে সব শর্টকাট কিন্তু এই স্লাইডের মধ্যে আছে। ঠিক আছে, আসো। অলরাইট, তাহলে আই থিঙ্ক আমরা এমসিকিউর জন্য রেডি। প্রথম কোয়েশ্চেনটা দেখি, বিশ্বগ্রাম ধারণার প্রবক্তাকে। এটা আমরা ক্লাসে একদম প্রথমের দিকে পড়াইছি। দেখি 1 এর অ্যান্সার কে আগে দিতে পারে, ফেসবুক নাকি ইউটিউব? 1 এর অ্যান্সার কে আগে দিতে পারে দেখি। যদিও ফেসবুকে হচ্ছে 3 সেকেন্ড ডিলে থাকে, সো 3 সেকেন্ড পরে অ্যান্সারটা পাবো। 1 আমি ইউটিউব থেকে অলরেডি অ্যান্সার পাচ্ছি, আমি ইউটিউব অ্যান্সারগুলো একটু পরে পড়তেছি, ফেসবুক থেকে অ্যান্সার পাচ্ছি। 1 এ তোমরা সবাই বলতেছো এ, মানে কি এ হওয়ার কথা, মার্শাল ম্যাকলুহান হওয়ার কথা, তাই না? টিম বার্নার্স-লি কি করছে? এইচটিটিপিএস বানাইছে। মার্ক জাকারবার্গ কি করছে? ফেসবুক বানাইছে। ইএফ কড কি করছে? এসকিউএল লাইট বানাইছে। তার মানে এটা হবে কি? এটা হবে মার্শাল ম্যাকলুহান। ভেরি গুড, আসো। আচ্ছা, মার্শাল ম্যাকলুহানের মতে বিশ্ব বা গ্লোব একটি গ্রামে পরিণত হয়েছে কেন, কেমনে? 1,
ইলেকট্রিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে। 2, সময় ও দূরত্ব সংকুচিত হওয়ার ফলে। 3, কেন্দ্রীয় ইলেকট্রিক নার্ভাস সিস্টেমের সাহায্যে। কোনটা কারেক্ট হওয়ার চান্স আছে? কোনটা মনে হচ্ছে কোনটা হবে? দেখো অপশন 1 ও 2 আছে, 1 and 3 আছে, 2 and 3 আছে এবং 1, 2 and 3 আছে। 2 এর অ্যান্সার কত হতে পারে একটু গেস করো তো। এই যে এই টাইপের অনুধাবনমূলক প্রশ্নগুলোতে কিন্তু আমরা অনেক প্যারা খাই, ঠিক আছে, আমরা অনেক প্যারা খাই। আমাদের এই প্রশ্নগুলা অপশনগুলোকে একটু ঠান্ডা মাথায় পড়তে হবে। 2 এর বি, 2 এর এ, আমি দেখতেছি 2 এর এ আছে, 2 এর বি আছে, অনেক ধরনের অ্যান্সার আছে, তাই না? কিন্তু 2 এর হবে ডি। কেন হবে আমি তোমাকে বলি। 1 নাম্বার তো বোঝা যায় ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তার, এটা নিয়ে তো আই থিঙ্ক কারো কোনো কনফিউশন নেই। 2 নাম্বার সময় ও দূরত্ব সংকুচিত হয়েছে, এটা নিয়েও আই থিঙ্ক কারো কোনো কনফিউশন থাকার নাই। 3 নাম্বার কেন্দ্রীয় ইলেকট্রিক নার্ভাস সিস্টেমের সাহায্যে। দেখো আমরা যত সার্ভারে কাজ করি সবই কিন্তু কেন্দ্রীয় সিস্টেমের সাহায্যে হয়ে থাকে, এবং এই তোমার কি বলে এই আইডিয়ার প্রবক্তাও কিন্তু ম্যাকলুহান, বুঝতে পারছো? সো আমাদের যত নিউরাল নেটওয়ার্কিং, সার্ভার সাইড স্ক্রিপ্টিং, এইসব কিন্তু আমাদের হচ্ছে কেন্দ্রীয় ইলেকট্রিক নার্ভাস সিস্টেম, এটার মাধ্যমে হয়ে থাকে। সো 2 এর অ্যাকচুয়ালি ডি অ্যান্সার হবে, ঠিক আছে। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি দেখি, কে অ্যান্সার দিতে পারো? 3 নাম্বার, বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? 3 নাম্বার কি মনে হয় দেখি। 3 এর ঈর্ষাদ বলতেছে 3 এর ডি হবে। ঈর্ষাদ বলতেছি 3 এর ডি হবে। ফেসবুক দেখি সামিমা বলতেছে ডি হবে, জোহরা বলতেছে ডি হবে, হাজনা বলতেছে ডি হবে। ওকে, দেখো আমি এটা তোমাদের পড়াইছি, তাই না? বিশ্বগ্রামের মেরুদণ্ড বা বিশ্বগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, ঠিক আছে। এটা ডেটার সাথে মিক্স করার অনেক কমন একটা ভুল, ওকে। বাট অলওয়েজ মাথায় রাখবো বিশ্বগ্রাম হইছে নেটওয়ার্ক বা ইন্টারনেটের জন্য। অলরাইট, আসো 4 নাম্বারের জন্য আই থিঙ্ক আমরা রেডি। এটা আমরা অলরেডি পড়ছি, তাই না? বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের ধারণাটি প্রথম কে উল্লেখ করে? এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে মার্শাল ম্যাকলুহান, এটা আমরা অলরেডি পড়ছি, ঠিক আছে। 5 নাম্বার আসো, তথ্য সমাজ মানে ইনফরমেশন সোসাইটি অবস্থান করার জন্য কোনটি সবার আগে প্রয়োজন? এটাও একটা অনুধাবনমূলক প্রশ্ন, ওকে, এটাও একটা অনুধাবনমূলক প্রশ্ন, কিন্তু বোর্ড কোয়েশ্চেন। তথ্য সমাজ মানে তথ্য সমাজ বলতে আমাদের সমাজে অবস্থান করার জন্য কোনটি সবার আগে প্রয়োজন? এক হচ্ছে আইসিটির অবকাঠামো এবং প্রবেশাধিকার নিশ্চিত করা, আইসিটির দক্ষ জনশক্তি তৈরি করা, আইসিটির ব্যবহার নিশ্চিত করা এবং আইসিটি প্রয়োগের সুফল সম্পর্কে জনসচেতন তৈরি করা। আমি জানি এই কোয়েশ্চেনের অনেকগুলা অ্যান্সার মাথায় ঘুরতে পারে, ঠিক আছে, বাট এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে অবকাঠামো। একটু বুঝো, সবার আগে প্রয়োজন। আমি কিন্তু বলি নাই যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি কিন্তু বলি নাই, আমি বলছি সবার আগে প্রয়োজন। এখানে একটু পার্থক্য আছে। আমি যদি আইসিটির অবকাঠামো তৈরি না করি তাহলে আমি দক্ষ জনবল দিয়ে কি করব? আমি আইসিটি ব্যবহার কেমনে নিশ্চিত করব এবং আমি সুফল কেমনে জানাবো, বুঝতে পারছো? এর জন্য আমি বলি যে এই টাইপের প্রশ্ন, এই যে দেখো সবার আগে সর্বাগ্রে এই টাইপের প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন চিন্তা করে অ্যান্সার দিতে হবে। বোর্ডেও আমরা এই ভুলগুলা অনেক করি, বিশ্বাস করো অনেক করি এই ভুলগুলো, ঠিক আছে। আসো সামনে আগে। বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ একে অপরের সান্নিধ্যে আছে জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি বিষয়ক সেবা নিজ নিজ জায়গা থেকে পাওয়ার ধারণাকে কি বলে? আমি জানি 6 এর সবাই রাইট অ্যান্সার দিবা, আমি এটা জানি 6 এর সবাই রাইট অ্যান্সার দিবা। 6 এ আই ডোন্ট থিঙ্ক আমি একটা ভুল অ্যান্সার পাবো, 6 এ একটা ভুল অ্যান্সার পাবো আমার মনে হয় না। ওকে, 6 এর এ বিশ্বগ্রাম, ভেরি গুড 6 এ সবাই রাইট অ্যান্সার দিছো। ওকে, আসো গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি? এটা অলরেডি করাইছি তাই তোমাদের করাচ্ছি না। 7 এর এ ইন্টারনেট। ওকে, 8 বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পর্কিত? গ্রামের সাথে শহরের সহজ যোগাযোগ, ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার, বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন করা এবং শিক্ষার অবাধ সুযোগ সুবিধা বিস্তার। এটাও দেখো কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত? এটা কি বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন করা। অলরাইট,
আচ্ছা 9, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি করে? কি করে? অপচয় কমায়, শারীরিক শ্রম বাড়ায়, ব্যয় বৃদ্ধি পায়, নাকি মানুষের মেধা ব্যবহার কমায়? কি করে বলো তো? কি করে বলো তো? বলো তো 9 এর অ্যান্সার কি হবে? 9 এর অ্যান্সার অনেকে বলতেছে এ, অনেকে বলতেছে ডি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি করে? অপচয় কমায়। ঠিক আছে, বাকিগুলো কিন্তু ভালো জিনিস না, মনে রাখবা আইসিটি ভালো জিনিস করে। ঠিক আছে, আসো নাম্বার 10 এ যাই। কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? ইন্টারনেট, এটা স্কিপ করতেছি। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচে কোনটি প্রয়োজন? একটু পড়ে অ্যান্সার দিবা, কোয়েশ্চেনটা একটু পড়ে অ্যান্সার দিবা। 11 নাম্বার কোয়েশ্চেন, একটু পড়ে অ্যান্সার দিবা। ঠিক আছে, 11 নাম্বার প্রশ্নটা একটু পড়ে অ্যান্সার দিবা। কে ইজি আছে, 11 নাম্বার প্রশ্নটা বেশ ইজি আছে। ঠিক আছে, মানুষের জ্ঞান কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে। ওকে, এটা সফটওয়্যার, ইন্টারনেট হবে না, কারণ যন্ত্রপাতি বলছে, মাথায় রাখবো। 1, যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট আমরা বেশি ব্যবহার করি। 2, সফটওয়্যার হবে না, কারণ হার্ডওয়্যারকে সফটওয়্যার চলায়, বাট কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে পরিচালনার জন্য মানুষের জ্ঞান দরকার। ঠিক আছে, দেখো আমরা অনুধাবনমূলক প্রশ্ন অনেক বেশি প্র্যাকটিস করতেছি, কারণ এইগুলাই আমরা পরীক্ষায় ভুল করি। চিন্তাটা কিভাবে করতেছি, ভাইয়া কেমনে চিন্তা করতেছি, এটা একটু মাথায় রাখো, একটু দেখো। ওকে, আচ্ছা বিশ্বগ্রামের সুবিধা হলো, এটা আশা করি সবাই পারবা। দেখো 1 নম্বরে কি বলছে? জীবনযাত্রা সার্বিক ব্যয় হ্রাস পায়, নতুন নতুন কর্মসংস্থান বৃদ্ধি পায়, সামাজিক যোগাযোগ বৃদ্ধি পায়। এটা আই গেস সবাই পারবা। 12 নাম্বার আশা করি সবাই পারবা। দেখি 12 নাম্বারের অ্যান্সার কি বলো তোমরা? 12 নাম্বারের অ্যান্সার কি বলো দেখি? 12 নম্বরের অ্যান্সার ডি বলতেছে ইউটিউব। ফেসবুক কি বলে? ফেসবুকও ডি বলতেছে, রাইট? ভেরি গুড, 12 নম্বরের অ্যান্সার 1, 2 and 3। এটা তো অনেক ইজি। ঠিক আছে, আসো। ঠিক আছে, আমরা বিশ্বগ্রাম থেকে, তোমাদের স্লাইডে অনেকগুলো এমসিকিউ আছে, আমরা বিশ্বগ্রাম থেকে একটু আগে, বিশ্বগ্রাম থেকে আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করলাম। ঠিক আছে, আমরা বিশ্বগ্রাম থেকে একটু আগে আমরা অন্য টপিক নিয়ে সলভ করবো এখন। দাঁড়াও, তোমাদের স্লাইডে অনেকগুলো কোয়েশ্চেন আছে, বেসিক্যালি যত বোর্ড পরীক্ষায় যত কিছু আসছে, ঠিক আছে, স্লাইডে সব আছে। ওকে, এই দেখো স্মার্ট হোম নিয়ে প্রশ্ন আসছে, আগে ই কমার্স নিয়েও আসছে। ওকে, এই তো আমরা চলে আসছি। আসো আমরা ভিআর থেকে এখন সলভ করা শুরু করি। ঠিক আছে, ওকে আচ্ছা, ওকে। সো আমি জানি অনেকে নামাজের ব্রেকটা চাচ্ছ, এখন মাত্র প্রবলি আজান দিচ্ছে। সো তোমাদের কিন্তু ক্লাসটা কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে ফেলবো। তোমাদের ক্লাসটা 2 ঘন্টা, 6টা থেকে 8টা। তোমাদের হয়তো বা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে, যেহেতু এশার নামাজ পড়ার আরো অনেক সময় থাকে, তাই তোমাদেরকে আমি আলাদা করে নামাজের ব্রেকটা আজকে দিচ্ছি না। ঠিক আছে, সো এটাই, মানে এশা নামাজের ওয়াক্তটা যদি কম থাকতো নামাজের ব্রেকটা দিতাম, বাট আশা করি তোমরা আধা ঘন্টা ক্লাসটা করে পরে নামাজ পড়তে চলে যাবা। ওকে, আসো 98, ভার্চুয়াল রিয়েলিটির কোথায় কোথায় প্রভাব আছে, এটা আমরা অলরেডি পড়ছি, তাই না? আমাকে বলো তো, দেখো সামরিক ক্ষেত্রে আছে, প্রশিক্ষণে আছে, শিক্ষা ক্ষেত্রে আছে, সবগুলোতে আছে, তার মানে 98 হবে ডি। কে জানি বলছে 98 সি হবে? দেখো 1 নাম্বার সামরিক ক্ষেত্র আমরা পড়ছি না, সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে, তার মানে 98 অ্যান্সার কি? 98 অ্যান্সার হবে ডি। ওকে, 99
ভূগোল স্যার মাল্টিমিডিয়া ক্লাসরুমে প্রজেক্টর ব্যবহার করে সৌরজগৎ পড়ালেন। শিক্ষার্থীরা ক্লাসে পড়া খুব ভালোভাবে বুঝলো। একটি ত্রিমাত্রিক স্ক্রিন সম্বলিত হেলমেট পরে একটু গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেন পড়বে, হেলমেট পরে শিক্ষার্থীরা সৌরজগৎ ভ্রমণের অনুভূতি পাইলো। আচ্ছা, কোনটি ব্যবহারে আমরা এই অনুভূতি পাইছি? 99 অ্যান্সার দাও তো, কোনটা ব্যবহার করে? আমি দাগাই দিছি অলরেডি। যেই হিন্টটা থেকে তুমি পুরো প্রশ্ন না পড়েও অ্যান্সার দিতে পারবা রাইট, ওটা আমি দাগাই দিছি। কি বলো? ভার্চুয়াল রিয়েলিটি। হেলমেট কই থাকে? হেড মাউন্টেড গিয়ার হেলমেট কই থাকে? ভার্চুয়াল রিয়ালিটি। তার মানে তোমরা কিন্তু প্রশ্নের মধ্যে অনেক হিন্ট লুকানো থাকে। প্রশ্নটা যদি মন দিয়ে পড়ো তাহলে কিন্তু অনেক ইজিলি সবকিছু সলভেবল। ওকে, আচ্ছা, এখন প্রজেক্টরে সৌরজগতে যে চিত্রটা দেখানো হইলো, সেম প্রশ্নের 2 নাম্বার, সেটা হচ্ছে কোনটা? দেখো, ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক প্রযুক্তি মানে 3D তৈরি, স্থির আলোক চিত্র মানে একটা ছবি, স্যাটেলাইট থেকে ধারণ করা ছবি, আর হাতে তৈরি সৌরজগতের নমুনা। 100 এর অ্যান্সার কি হবে? 100 এর অ্যান্সার আমি দেখতেছি তাজরিয়ান এ বলতেছে, ইশরাত এ বলতেছে, তারপরে আমি দেখি ফেসবুক থেকে কয়েকটা অ্যান্সার নেই। 100 এর অ্যান্সার বেশিরভাগই এ বলতেছে, তাই না? হ্যাঁ, ডেফিনেটলি। আমরা যেহেতু এখানে আমাদের বলেও দেওয়া আছে যে একটা ত্রিমাত্রিক স্ক্রিন সম্বলিত হেলমেট, তার মানে এটা একটা 3D পিকচার হবে। ওকে, আসো 101। মিসবার ভাই কম্পিউটার বিজ্ঞানী। মিসবা একদিন তার ল্যাবে বেড়াতে গেলে ভাইয়া তার শরীরে বিভিন্ন যন্ত্রপাতি লাগিয়ে দিতে, আবার বুঝছো, দেখতে পেলো যে সে কক্সবাজার সমুদ্র সৈকতে বসে আছে। কি করছে? ল্যাবে গিয়ে বুঝতে পারছে সে কক্সবাজারে আছে। নিচে কোনটা? এই জিনিসটা করছে। কি করছে দেখো, তার শরীরে বিভিন্ন যন্ত্রপাতি লাগায়। ওকে, এই যে অনুভূতি সৃষ্টি করতেছে কে? তার শরীরে বিভিন্ন যন্ত্রপাতি লাগায়। হিন্ট গুলা বুঝছো। কোয়েশ্চেন কিভাবে অ্যাপ্রোচ করতে হয় ভাইয়া কিন্তু বলে দিচ্ছি। এমসিকিউ কিভাবে তাড়াতাড়ি অ্যান্সার করতে হয় চ্যাপ্টার 1 থেকে ভাইয়া কিন্তু বুঝাই দিচ্ছি, ঠিক আছে? মন দিয়ে করো। ওকে, ডেটা ইনপুট, ডেটা গ্লাভস, ডেটা ডিভাইস নাকি বিশেষ চশমা? এটা কি হবে? এটা ডেটা গ্লাভস। কেন? কারণ অনুভূতি সৃষ্টি করতেছে। ঠিক আছে, ডেটা ইনপুট দিয়ে আমি পরিবেশের অনুভূতি কম্পিউটারকে বুঝাইতে পারি। ডেটা ডিভাইস আমাদের ভিআর খুব একটা না, বিশেষ চশমা দিয়ে আমি দেখতে পারি, বাট ডেটা গ্লাভস দিয়ে আমি অনুভূতি সৃষ্টি করতে পারি। তার মানে 101 এর হবে বি। ঠিক আছে, ওকে, আসো সেম প্রশ্নটা হচ্ছে টিপু কক্সবাজার ভ্রমণে শারীরিক অভিজ্ঞতা লাভ করেছে কারণ তার ভাই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে কি করছে? সমুদ্র সৈকতের একটি সিমুলেশন, বিভিন্ন সেন্সারের সাহায্যে তার অনুভূতিকে নিয়ন্ত্রণ, বাস্তবে কক্সবাজার নিয়ে গেছে। কোনটা হবে? আচ্ছা, সে তো ল্যাবে ছিল, তাকে কি বাস্তবে কক্সবাজার নিয়ে যাওয়া হয়েছে? আমাকে বলো তো। তাকে কি বাস্তবে কক্সবাজার নিয়ে যাওয়া হয়েছে? হয় নাই। তার মানে এটা কি হবে? এটা 1 and 2 হবে, তাই না? এই যে 102 এ অনেক বড় বড় এ দিছো। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো যে একটা এমসিকিউতে যত বড় উদ্দীপকে দেওয়া থাকুক আমাদের পুরাটা পড়া লাগে না। আমরা কয়টা ছোট ছোট হিন্ট দেখে, কয়টা ছোট ছোট কিওয়ার্ড শব্দ বুঝে আমরা আসলে অ্যান্সারগুলো বের করে ফেলতে পারি। ওকে, আসো 103। বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ, এই 4টা শব্দ ফোকাস করো। তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন। সেকেন্ডটাতে পরে আসি। বাবুর ব্যবহৃত প্রযুক্তিটা কি? ঘরে বসে ড্রাইভিং কোন প্রযুক্তির মাধ্যমে করা যায়? ভার্চুয়াল রিয়ালিটি, ই লার্নিং, ই কমার্স নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা? 103 এর অ্যান্সার কত দেখি? 103 এর অ্যান্সার কত? 103 এর অ্যান্সার কত? 103 এর অ্যান্সার কত? ইউটিউব থেকে আমাকে বলতেছে এ, ফেসবুক থেকে আমাকে বলতেছে এ। কারো কি মনে হয় এ বাদে কিছু হবে? না, প্রশিক্ষণ ঘরে বসে ভার্চুয়াল রিয়েলিটি, তাই না? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে তার বাবার ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা। প্রথম কথা হচ্ছে তার বাবার ব্যবহৃত প্রযুক্তিটা কি করতেছে? সে কি করতেছে? তার বাবা একটি অন্য প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করতেছে। আমি বলছিলাম উন্নত শস্য টাইপের কিছু জিনিস দেখলে এটা বুঝবে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রশ্ন। উন্নত বা তোমার বেশি ফসল, বেশি ফলন, এই টাইপের কিছু দেখলে বুঝবা এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ওকে। এখন প্রশ্ন হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সীমাবদ্ধতা কি? দেশীয় প্রজাতি বিলুপ্তি,
ফলন কমে যাওয়া, নতুন রোগ সৃষ্টি হতে পারে। কোনটা হতে পারে? ওকে, আমি প্রিটি শিওর তোমরা অনেকে আমাকে অ্যান্সার দিয়ে দিছো আগে। 104-এর বি বলতেছে, লিপি বি বলতেছে, রাহিমুল বি বলতেছে, অনিক বি বলতেছে, ফারজানা ডি বলতেছে 104-এর। দেখো এক্ষেত্রে আমার ফলন কিন্তু কমে যাবে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আমি যেটা চাই শুধুমাত্র সেইটারই জেনেটিক ইঞ্জিনিয়ারিং করেছি। আমি তো কখনো চাবো না ফলন কমে যাক। সো ফলন কমে যাবে না, বুঝতে পারছো? প্রসেস অফ এলিমিনেশন একটা বাদ হয়ে গেলে আমার অপশন অনুযায়ী 1 and 3 রাইট অ্যান্সার। আগেন আমার কিন্তু সবসময় এটা দেখা লাগে না যে কোনটা কোনটা ঠিক হচ্ছে, কোনটা ঠিক হবে না, এটা থেকে আমরা এই 1, 2, 3 টাইপের প্রশ্নের অ্যান্সার বের করতে পারি। ঠিক আছে, আসো আমরা একটু সামনে আগাই। কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম, মনে আছে যে টুরিং পুরস্কার, রাইট? সো কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে অ্যালেন টুরিং। ওকে, 106 মানুষের চিন্তা ভাবনা বুদ্ধিমত্তা মাফিক কাজ করার প্রবণতাকে প্রযুক্তি ও যন্ত্র নির্ভর করার প্রক্রিয়াকে। দেখো আবার কিওয়ার্ড বুঝবা যখনই দেখবা চিন্তা ভাবনা, বুদ্ধিমত্তা, এরপর দেখবা যন্ত্রকে আমি এটা শিখাইতে যাচ্ছি, তখন কি অ্যান্সার হবে? 106-এর অ্যান্সার কি হবে তখন? চিন্তা ভাবনা যখন দেখবা তখন কি অ্যান্সার হবে? চিন্তা ভাবনা, বুদ্ধিমত্তা, এসব দেখলে বুঝবে এটা কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোয়েশ্চেন। ঠিক আছে, ওকে 106 বি, ভেরি গুড। আসো 107-এ আগে। নিচের কোন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হয়? নিচের কোন ক্ষেত্রে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করি? ঠিক আছে, দেখো নিউরাল নেটওয়ার্ক, এক্সপার্ট সিস্টেম, ভার্চুয়াল রিয়ালিটি অথবা ইন্টারনেট। নিচের কোন ক্ষেত্রে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করি? 107 বলো তো। 107 কি মনে হয় দেখি? 107-এ কি মনে হয় দেখি? কেউ বলতেছে সি, কেউ বলতেছে এ, কেউ বলতেছে বি, অনেকে বি বলতেছি, এখন অনেকে বি বলতেছি, অনেকে সি বলতেছে, অনেকে ডি বলতেছে, অনেকে অনেক কিছু বলতেছি। ঠিক আছে, এক্ষেত্রে এটা অ্যান্সার হবে ইন্টারনেট। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ হয় ইন্টারনেট। প্রশ্ন থাকতে পারে কেন? নাম্বার 1, ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করি না, এটা আমরা পড়ে আসছি। এক্সপার্ট সিস্টেম আর নিউরাল নেটওয়ার্ক কৃত্রিম বুদ্ধিমত্তাকে, মানে বলতে পারো যে তোমার এগুলোর দ্বারা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি। এক্সপার্ট সিস্টেম এবং নিউরাল নেটওয়ার্ক দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি, এই কারণে এটা প্রয়োগ না। বলতে পারো যে নিউরাল নেটওয়ার্ক এবং এক্সপার্ট সিস্টেমের একটা প্রয়োগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, ওকে। 108 কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে? এটা একটু ট্রিকি একটা কোয়েশ্চেন, এটা তোমরা না পারলে কোনো সমস্যা নেই, এটা তোমাদেরকে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, বাট তোমরা একটু ট্রাই করো। ঠিক আছে, তোমরা একটু ট্রাই করো, এটা যদি তোমরা না পারো আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিব। ওকে, 108-এ কি? 108-এর এ বলতেছো? হ্যাঁ, 108-এর এ হবে। ঠিক আছে, 5th জেনারেশনের কম্পিউটারে। বাট দেন अगेन এটা অনেকে গেস করে লাগাইছে, সো যাদেরটা লাগছে ভেরি গুড। আসো, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? এটা বলতে পারা উচিত, এটা ক্লাসে পড়াইছি। বায়োমেট্রিক্সে বা ইনফরমেটিক্সে, রোবোটিক্সে নাকি ন্যানো টেকনোলজিতে? কৃত্রিম বুদ্ধিমত্তার মূল প্রয়োগটা কোথায় দেখি, কে পারো? 109-এর উত্তর বলো দেখি। আমি এটা শিওর, এটা সবাই পারবা। 109 আফরিন বলতেছে সি হবে, তাজরিয়ান বলতেছে সি হবে। 109 কত হবে? বেশিরভাগই সি বলতেছো, রাইট? ওকে, 109 সি হবে, ভেরি গুড। আমরা পড়ছি যে রোবোটিক্সের মাধ্যমে আমরা অনেক ধরনের পরিবেশ নিয়ন্ত্রণ করতে চাই, এই টাইপের জিনিস করতে চাই। সো এটার জন্য তো আমার চিন্তা করা লাগবে, তাই না? সো আমরা এখন কিন্তু রোবোটিক্সে এআই ইউজ করতেছি। ঠিক আছে, 110 এক্সপার্ট সিস্টেম কি জিনিস? এটা কি একটা অ্যাপ্লিকেশন, এটা কি একটা যন্ত্র, এটা কি একটা রোবট, নাকি এটা একটা নিউরাল নেটওয়ার্ক? দেখি 110-এর অ্যান্সার দাও তো। এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, এটা সব রাইটারের বইয়ে নাই, বুঝতে পারছো? সো এটা নাও পারলে সমস্যা নেই, আমি হেল্প করতে পারবো। একশো দশের কি বলতেছো? 110-এ বি, 110-এ ডি, অনেক কিছু বলতেছো। এক্সপার্ট সিস্টেম একটা অ্যাপ্লিকেশন। ওকে,
অলরাইট, এটা না পারলে সমস্যা নাই, বলে দিছি। নিচের কোনটি কম্পিউটারে নেই? কম্পিউটারে নিচের কোনটি নেই? নিজস্ব বৃদ্ধি, তথ্য সম্ভার, সফটওয়্যার নাকি কিবোর্ড? ও ভাইয়া, এর ইজি কোশ্চেন কি হয়? কম্পিউটার কি নিজে গ্রো করতে পারে? পারে না। কম্পিউটার কি গ্রো করতে পারে? পারে না। তার মানে এটা কি নিজস্ব বৃদ্ধি। ওকে, আসো 112, কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহার হয় কোনটি? ওকে, এখানে যে 4টা ভাষা দেখতেছো না, এই 4টা ভাষা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা একটা প্রোগ্রামিং ভাষা অনেক বেশি ব্যবহার করি। এটা একটা কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা নিউরাল নেটওয়ার্ক দিয়ে বানানো হয়, ঠিক আছে? সো এগুলো অনেক ডিটেলসের জিনিস, এগুলো আমাদের সিলেবাসের বাইরের জিনিস, আমরা এগুলো অ্যাকচুয়ালি পড়বো না, বাট যে এমসিকিউটা ইম্পর্টেন্ট, এই এমসিকিউটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? তোমাদের একটু ট্রাই করতে দিচ্ছি। 112, এটা বইয়ের এক্সাম্পল, বইয়ের এক্সাম্পল। আমি দেখতে পাচ্ছি বিদ্যু বলতেছে 112D। আমি দেখতেছি হচ্ছে তোমার সোফা বলতেছে, আমি দেখতেছি হচ্ছে এখনো ফেসবুক থেকে কেউ বলতেছে না, লিপি বলতেছে, সাজেদা বলতেছে, ঠিক আছে? তাইলে আমরা এটা কি, এটা হবে ডি। ভেরি গুড, যারা ডি বলছি ভেরি গুড। প্রোলগ, হ্যাঁ। HTML, ওয়েব অ্যাপ, কোবল, পাইথন আমরা নিউরাল নেটওয়ার্কিং এ ব্যবহার করি না, আমরা প্রোলগ ব্যবহার করি। ওকে, অলরাইট, আসো 113, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি? একটু দেখো, এটা তোমরা পারবা। আগেরটার ধারণা থাকবে, অবশ্যই প্রোলগ থাকবে। এখন জাভা আর লিস্পের মধ্যে কোনটা থাকবে এটা তোমরা বললো। কত হবে বলো তো? ওকে, 115 কত হবে? 115 হবে 1 and 3। ওকে, অলরাইট, যারা বি বলছো গুড। ওকে, 114, নিচের যে ক্ষেত্রে রোবট ব্যবহৃত হয়? এটা অনেক ইজি, কলকারখানায়, মহাকাশ গবেষণায় এবং চিকিৎসায়। তোমাদেরকে আমি বলছি না যে আমি তোমাদেরকে যে টাইটেল গুলা পড়াই দিছি, মানে আমি তোমাদেরকে যে টপিকের হেডিং গুলা পড়াই দিছি, এই হেডিং গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো আমাদের ডিটেলস যা যা লাগবে সেটাও ক্লাসে পড়াই দিছি, বাট গুরুত্বপূর্ণ যে জিনিসটা হেডিং গুলা কিন্তু লাগবেই লাগবে, ঠিক আছে? 114 এর অ্যান্সার কত হবে? 114 এর অ্যান্সার কত হবে? আমি দেখতে পাচ্ছি ইউটিউব থেকে অনেকে বলতেছে, শোভা বলছে, আফরিনা বলতেছে, আনন্দ বলতেছে, রাফিয়া বলতেছে, তারপর হচ্ছে তোমার রাত্রি বলতেছে, সবাই মোটামুটি ডি বলতেছে, একজন দুইজন সি বলতেছে। দেখো আমরা কিন্তু পড়ছি এগুলো, তাই না? রোবট কলকারখানায় ব্যবহার হয়, মহাকাশ গবেষণায় ব্যবহার হয়, চিকিৎসাতেও কিন্তু রোবট ব্যবহার হয়। তার মানে এটা অ্যান্সার হবে ডি, ঠিক আছে? শরীফুল আমাকে একসাথে 3টার অ্যান্সার দিছে, ঠিক আছে? 115, রোবোটিক্স এর জন্য কি কি প্রয়োজন? হার্ডওয়্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি নতুন গবেষণা পরিচালনা? রোবোটিক্স এর জন্য কোনটা প্রয়োজন? দেখি কারা কারা অ্যান্সার দিচ্ছি। রোবোটিক্স এর জন্য কোনটা প্রয়োজন বলো তো? 115, রোবোটিক্স এর জন্য কোনটা প্রয়োজন? রোবোটিক্স এর জন্য কি হার্ডওয়্যার প্রয়োজন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োজন নাকি নতুন গবেষণা পরিচালনা প্রয়োজন? আবার 1 2 3 কোয়েশ্চেন, রাইট? আফরিন বলতেছে 1A হবে, ইরশাদ বলতেছে এ হবে, মানে সবাই বলতেছে যে নতুন গবেষণা অথবা পরিচালনা করা লাগবে না, তাই না? রাফান বলতেছি এ হবে, ঠিক আছে? আমরা একটু দেখি রাইট অ্যান্সার, যারা বলছি এ হবে ভেরি গুড, ঠিক আছে? আমার রোবোটিক্স এর ক্ষেত্রে কিন্তু নতুন গবেষণা পরিচালনা করা লাগবে না। এগেন তোমাদেরকে একটু শর্টকাট মনে করাই দিই, যদি আমরা গবেষণা টাইপ ওয়ার্ড দেখি 90% অফ দ্য টাইম বায়ো ইনফরমেটিক্স ইজ দ্য রাইট অ্যান্সার, মাথায় রাখবো। আসো 116, রোবট কই ব্যবহৃত হয়? বাসাবাড়ি, গৃহস্থালী কাজে, পরিকল্পনা প্রণয়নে, খনির অভ্যন্তরীণ কাজে। এটা অনেক ইজি, আমি জাস্ট একটা দুইটা রাইট অ্যান্সার দেখি এটা ধরে নিব। ওকে, এটা অনেক ইজি, দেখি ঠিকই, এটা হচ্ছে 1 and 3। ওকে, আমরা রোবট দিয়ে পরিকল্পনা প্রণয়ন করি না, আমরা পরিকল্পনা প্রণয়ন কি দিয়ে করি তোমাদের মনে আছে? আমরা পরিকল্পনা প্রণয়ন করি কিন্তু VR দিয়ে। সো আবেগের বশবর্তী হয়ে 1 2 3 দেওয়া যাবে না, ঠিক আছে? VR হইতে পারে, এবং আই থিঙ্ক এই ক্ষেত্রে AI ও রং অ্যান্সার না। VR হচ্ছে বইয়ের লাইন, বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকলে এটাও ইউজেবল, ঠিক আছে? তার মানে 116 অ্যান্সার হবে বি, তাই না? ডি হবে না। সো
আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম যে আমাদের অনেক এমসিকিউ না অপশন খুব কাছাকাছি থাকে, সেক্ষেত্রে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, আমরা একটুখানি ভিআর থেকে আগাই, আমরা একটু বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্স এদিকটাতে আস্তে আস্তে ফোকাস করব। ওকে, আচ্ছা ঠিক আছে। রাশিয়ার চার্নোবিল পারমাণবিক দুর্ঘটনার পর পারমাণবিক বর্জ্য সরানো একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কারণ একজন শ্রমিকের পক্ষে সর্বোচ্চ 6 মিনিটের বেশি কাজ করতে পারা সম্ভব না। আচ্ছা, শ্রমিকদের তেজস্ক্রিয়তার হাত থেকে বাঁচানোর জন্য নিচের কোনটি ব্যবহার করা যেত? ওকে, अगेन আমরা এটা ক্লাসে পড়ছি যে কোন প্রযুক্তির মাধ্যমে মানুষের কাজ সহজ হয় বলো তো? 117 117 অ্যান্সার দাও তো। এটা অনেক ইজি তাই না? 117 অনেক ইজি, 117 অনেক ইজি। সবাই পারবো? মাইশা বলতেছে এ, নীতি বলতেছে এ, ইশরাত বলতেছে এ, সুবা বলতেছে এ, ওয়াসিকা বলতেছে সি। ঠিক আছে, এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে রোবট। ঠিক আছে, এটা অ্যান্সার ন্যানো প্রযুক্তি হবে না, ন্যানো টেকনোলজি হবে না, কারণ আমরা ডিরেক্টলি তেজস্ক্রিয়তার হাত থেকে বাঁচতে যাচ্ছি। ন্যানো টেকনোলজির আমি বলবো না একটা প্রয়োগ, বাট একটা বাই প্রোডাক্ট হচ্ছে তেজস্ক্রিয়তা, বুঝতে পারছো? রেডিও অ্যাক্টিভিটি খারাপ একটা দিক, কিন্তু এই ক্ষেত্রে যদি কোনো রোবট থাকতো তাইলে মানুষের কাজটা রোবট ভাগ করে নিতে পারতো, সো মানুষের মৃত্যুটা কম হইতো। আচ্ছা ওকে, সেম একটা জিনিস, রোবট কি জিনিস? রোবট দেখো, রোবট একটি কি অত্যন্ত দ্রুত ক্লান্তিহীন যন্ত্র, যে কোনো সূক্ষ্ম কাজ অত্যন্ত নিখুঁতভাবে করতে পারে এবং এটি তৈরি করা ব্যয়বহুল ও শ্রমসাধ্য ব্যাপার। কোন তিনটা মনে হয়? সরি, আমি কি অ্যান্সার বলে দিলাম? কোন তিনটা মনে হতে হবে না, কোনগুলা মনে হয় বলো? কোনগুলা মনে হয় বলো? বলবো ভাই আপনি তো চিটিং করলেন, আপনি কি অ্যান্সার বলে দিলেন? দেখো আমি অ্যান্সার বলতে পারি, আমি তোমাদেরকে ভুল দিকে নিয়ে যেতে পারি, এটা তো তোমরা জানো না, তাই না? ঠিক আছে, বেশিরভাগ দেখতেছি ভাইয়া যা বলছে তাই, বেশিরভাগ দেখতেছি ডি বলতেছে, সো ভাইয়াও আসলে ভুল করে কারেক্ট অ্যান্সারটা বলে ফেলছি। ঠিক আছে, হুজুগে কারেক্ট অ্যান্সারটা বলে ফেলছি। ওকে, আজকের লাস্ট এমসিকিউ, এটা দিয়ে আমরা ক্লাসটা শেষ করব না, তোমাদেরকে আমি 10 মিনিট কিছু নিজের থেকে আলোচনা করে বলবো কিভাবে এই চ্যাপ্টার থেকে ভালো মার্কস পাওয়া যায়। ঠিক আছে, বাট এমসিকিউ ক্ষেত্রে আজকে লাস্ট। রিনির বাবা একজন প্রকৌশলী, তিনি বিদেশ থেকে গৃহস্থালী কাজে সক্ষম এমন একটি রোবট নিয়ে আসলেন। রোবটটি নিখুঁতভাবে ঘুরে ঘুরে ঘরের সব কোণা পরিষ্কার করতে পারে। তার বাবা তোমার রোবটটিতে কি কি ইউজ করছে দেখো, তোমার ক্রায়োড্রোন কিছু পরিবর্তন করতে সেটি ঘরের বাইরে পাহারার কাজে নিযুক্ত হইল। ঠিক আছে, রোবটের কি পরিবর্তন করার ফলে এটি পাহারাদার রোবটে পরিণত হয়েছে? আচ্ছা, রোবটটা গৃহস্থালী কাজ করতে পারতো, এখন রোবটটা পাহারা দিতে পারে। রোবটটা গৃহস্থালী কাজ করতে পারতো, এখন রোবটটা পাহারা দিতে পারে। কিসের পরিবর্তনের কারণে? আমরা কি রোবটের প্রোগ্রাম চেঞ্জ করে দিছি? আমরা কি রোবটের গঠন মানে রোবটটাকে হাত পা বাড়াই দিছি? আমরা ম্যানুপুলেশন মনে আছে না, ওই যে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে জিনিসটা দিয়ে উঠায় নামায়, এটাকে ম্যানুপুলেশন বলে। রোবটের ম্যানুপুলেশন চেঞ্জ করছি। লোকোমোশন মানে হচ্ছে মুভ করানো, আমরা কি রোবটটাতে চাকা দিয়ে দিছি? কি মনে হয়? 119-এর অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, অলওয়েজ মাথায় রাখবো যে কোন একটা রোবট বা কোনো একটা প্রোগ্রাম যদি একটা জিনিস করতে পারে, তাকে যদি আমি অন্য জিনিস করাইতে চাই তাহলে আমার প্রোগ্রাম চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের এই চ্যাপ্টারের এমসিকিউ। তোমাদের ক্লাসটা আমি মোটামুটি শেষ করে দিব। শেষ করার আগে তোমাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে চাই। নাম্বার 1, সৃজনশীলের ক্ষেত্রে আমি তোমাদেরকে অলরেডি বলছি, বাট স্টিল এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। বিশ্বগ্রাম তোমার হচ্ছে, আচ্ছা আমি যতগুলো টপিক বলবো মাথায় রাখবা, টপিকের সাথে সাথে তার বৈশিষ্ট্য, তার গুরুত্ব, তার ব্যবহার, তার মানে খারাপ দিক, নেতিবাচক দিক সবগুলোই ইম্পর্টেন্ট। ওকে, সো নাম্বার 1 বিশ্বগ্রাম। নাম্বার 2 হচ্ছে আমাদের রোবোটিক্স। ওকে, নাম্বার 3 হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি এআই লিখলাম বুঝে যাও। নাম্বার 4 হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর লিখলাম বুঝে যেও। নাম্বার 5 হচ্ছে বায়োমেট্রিক্স। নাম্বার 6 হচ্ছে বায়ো ইনফরমেটিক্স।
নাম্বার 7 হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। নাম্বার 8 হচ্ছে ধরো একটা জিনিস বাদ গেছে, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কি বাদ দিচ্ছি? এক সেকেন্ড দাঁড়াও তো, আরেকটা টপিক বাদ গেছে, 8টা টপিক ছিল। ও হ্যাঁ, ন্যানো টেকনোলজি, এক্স্যাক্টলি, ন্যানো টেকনোলজি। তোমাদের সিকিউ এর জন্য, সৃজনশীল প্রশ্নের জন্য এই যে 8টা টপিক দিলাম, এর বাইরে থেকে কোনো বোর্ডে প্রশ্ন আসবে না, ঠিক আছে? সো সৃজনশীলের জন্য আমরা মূলত এগুলো যদি আমরা ভালো মতো পড়ে যাই, ইনশাল্লাহ আমরা সৃজনশীল কমন পাবো। এবং প্রত্যেকটা সৃজনশীল আমার কি করতে বলছি, আমরা এগুলো থেকে পড়বো কোথায় কোথায় ব্যবহৃত হয়, তার বৈশিষ্ট্য কি কি, এবং বায়োমেট্রিক্সের ক্ষেত্রে আমি তোমাদেরকে আরো জিনিস দাগাই দিছি। প্রয়োগ ক্ষেত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা কোথায় কাজে লাগে, এটা এখানে কিভাবে কাজে লাগে, উপকারিতা অপকারিতা এগুলো পড়ে ফেলবো, ঠিক আছে? অলরাইট, এটা নাম্বার 1। নাম্বার 2, আরেকটা জিনিস মাথায় রাখবো যে আইসিটিতে আমি চ্যাপ্টার 1টা আজকে বলতেছি, প্রত্যেকটা চ্যাপ্টারে সৃজনশীল অ্যান্সার করার আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে। স্ট্র্যাটেজিগুলা প্রত্যেক ক্লাসে আমি অথবা তোমাদের আরেকজন টিচার জাকি ভাইয়া, সো আমরা দুইজন মিলে তোমাদেরকে বলতে থাকবো কিভাবে এই চ্যাপ্টারের সৃজনশীল অ্যান্সার করা উচিত, ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলি, চ্যাপ্টার 1-এর সৃজনশীলে ভালো নম্বর পেতে হলে 1, অনেক বেশি বুলেট পয়েন্ট ব্যবহার করবা, ঠিক আছে? অনেক বেশি পয়েন্ট আকারে লিখবা। 2, তোমরা যত বেশি পারো, মানে আমি এটাকে বলি নীল কালি ব্যবহার করা, 2টা কলম নিয়ে যাবে, একটা ব্ল্যাক একটা নীল। সো এই যে পয়েন্টগুলা নীল কালি দিয়ে লিখবা, তাহলে হচ্ছে এটা অ্যাকচুয়ালি খাতাটাকে অনেক সুন্দর করে। যদি পারো, যদি স্কোপ থাকে, চিত্র আঁকবা, চিত্র আঁকলে নাম্বার বেশি দেওয়ার চান্স থাকে। নাম্বার 4, তোমরা যতগুলো বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা লিখতে পারো, অলওয়েজ মাথায় রাখবা কি যে ডেফিনেটলি তোমার অনেক লেখা লাগবে, বাট প্রয়োজনের অতিরিক্ত লিখতে গিয়ে টাইম বেশি স্পেন্ড করা যাবে না। নাম্বার 5, একটু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বলি। আমি জানি চ্যাপ্টার 1 থেকে অ্যান্সার করতে আমাদের অনেক ইজি হয়, মজা লাগে, কারণ বেশিরভাগ জিনিস আমরা পারি, কিন্তু যদি সম্ভব হয় আইসিটিতে ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো আগে অ্যান্সার করো, চ্যাপ্টার 1-এর প্রশ্নগুলো শেষের দিকে অ্যান্সার করো, কারণ লাস্টের দিকে তুমি বর্ণনামূলকগুলো অ্যান্সার করলে হয়তোবা হাতটা খুলে তাড়াতাড়ি লিখতে পারো, বাট প্রথম দিকে তুমি যদি বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো দাও তাহলে অনেক সময় লাগে লিখতে, বুঝতে পারছো? সো এই সময়টা পরে গিয়ে তোমার জন্য একটু প্যারাদায়ক হতে পারে। আচ্ছা, ওকে, নাম্বার 5 হচ্ছে, আমি তোমাদেরকে স্লাইডের মধ্যেই পাবা, প্রত্যেকটা টপিকে কিছু কিওয়ার্ড লিখে দিছি, যে এই শব্দটা দেখলে বুঝে যাবা 95% থেকে 99% এই প্রশ্নটা এই টপিক থেকে অন্তর্ভুক্ত। সো ট্রাই করব প্রশ্ন বুঝে পড়ার। এমসিকিউ করার ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি কি, অনেকবার দেখছি যে আমাদের অনেক প্রশ্ন বুঝার ভুলের জন্য আমরা কিন্তু অ্যান্সারটা পরে মনে হচ্ছে, ও ভাইয়া আপনি তো এটা ঠিক বললেন, এটা তো আমি ভুল বলে ফেলছি, তাই না? কিন্তু প্রশ্নটা পড়লে এই ভুলটা কি হয়তো না। সো আমাদের প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে। লাস্টের দিকে তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, অনেকের টেস্ট পরীক্ষা চলতেছে, অনেকের টেস্ট পরীক্ষা হচ্ছে। আমি জানি চ্যাপ্টার 1 এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে আসলে আমাদের পক্ষে অ্যান্সার করা সহজ বলে আমি মনে করি, কিন্তু অনেক সময় লাগে, ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলবো চ্যাপ্টারটাকে খুব হেলাফেলা না করে গুরুত্ব দিয়ে পড়ো, কারণ এখান থেকে তুমি মিনিমাম একটা, ম্যাক্সিমাম 2টা সৃজনশীল পাবা, মিনিমাম 4টা সৃজনশীল পাবা। সো ছোট একটা চ্যাপ্টার পড়ে তুমি যদি 14 থেকে 15 মার্ক অথবা 2টা সৃজনশীল আসলে 20-এর উপরে মার্ক কনফার্ম করে ফেলতে পারো, তাহলে ছোট সহজ চ্যাপ্টার না পড়াটা কিন্তু এক ধরনের একটা বোকামি, ঠিক আছে? সো তোমাদের সাথে, মানে তোমরা যারা এসএমপি তে আছো তোমাদের সাথে তো দেখা হবেই, যারা এখন পর্যন্ত কোর্সে এনরোল করি নাই, আমাদের কিন্তু কোর্সে জাস্ট এই যে ক্লাস নিচ্ছি, শুধু ক্লাসগুলো থাকে না, ঠিক আছে? আমাদের 1-on-1 সেশন থাকে, আমাদের টিচারদের সাথে আলাপ করার জন্য
মানে আমরা যে ফোরামে ক্লাস নেই, তোমরা ফেসবুকে কমেন্ট করতে পারো, ফেসবুকে পোস্ট করতে পারো তোমাদের সমস্যাগুলো। সো আমাদের কাছে রিচ আউট করাটা কিন্তু আরো ইজিয়ার হয়ে যায়, ঠিক আছে? সো তোমরা যারা এখনো কোর্সে এনরোল করো নাই, আমি বলবো যেহেতু ক্লাস পুরোদমে শুরু হয়ে যাচ্ছে, আইসিডি খুবই সিরিয়াস একটা টপিক। আজকে চ্যাপ্টার 1 পড়াইলাম, বাট সামনে আরো 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 গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এমন ভাবে করে পড়াবো তোমাদের লিটারালি ক্লাসেই সবকিছু শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো তোমরা কোর্সে এনরোল করে ফেলো। তোমরা পোস্টের নিচে তোমাদের পিন কমেন্টে দেখতে পাবা যে তোমাদের কোর্সের লিঙ্কটা দেওয়া আছে, তোমরা লিঙ্কটা ব্যবহার করে কিন্তু এনরোল করে ফেলতে পারো, ঠিক আছে? সো সবার সাথে এতক্ষণ ক্লাস নিয়ে অনেক ভালো লাগলো, সবার রেসপন্স অনেক ভালো লাগলো। আশা করি তোমাদের টেস্ট পরীক্ষা, এইচএসসি পরীক্ষা পুরোটা জার্নিতেই তোমরা আমাকে পাবা ইনশাল্লাহ। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। সামনে ক্লাসগুলোতে দেখা হবে এই চিন্তা করে তোমাদের আজকে ক্লাসটা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।